আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। আমি ইলিয়াস মুজাহিদ। আমাকে অনেকে চিনো। পড়াশোনা করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এমবিবিএস দ্বিতীয় বর্ষ। আজকে তোমাদের সাথে আহ, আলোচনা করব এসএসসি এসএসসি রসায়ন তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের আজকে একটা অংশ আলোচনা করব। তো তৃতীয় অধ্যায় কি আছে? আমরা যারা এবার দশম শ্রেণীতে পড়তেছি তারা হয়তো পড়ে ফেলেছি। তৃতীয় অধ্যায় হচ্ছে পদার্থের গঠন। দ্যাট মিনস হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার, রাইট? তো আজকে আমরা এই অধ্যায়ের একটা অংশ আলোচনা করব। তো বেসিক্যালি এই অধ্যায়ে কি আলোচনা করা হয়েছে? হুম? আসলে আমি যদি একটা সামারি করে দেই, তাহলে এই অধ্যায়ে আছে হচ্ছে পদার্থ কিভাবে গঠিত, পদার্থকে আমরা যখন ভাঙবো তখন পদার্থের ভিতরে কি কি পাবো, দেন হচ্ছে আমরা ওই সকল পদার্থ নিয়ে কি কি বানাইতে পারি। যেমন হচ্ছে ওই পদার্থ নিয়ে সংকেত, প্রতীক, তারপর ওই পদার্থের ভিতরে আমার যা আছে, যে সকল কণিকা আছে, ওই কণিকার একটু বিশ্লেষণ, তারপরে হচ্ছে ওই কণিকা নিয়ে কে কোন মডেল দিছে, তারপর পদার্থগুলো যেভাবে গঠিত ওই গঠনের যে মডেল, ওই মডেলটা আর সীমাবদ্ধতা কি, কয়জন বিজ্ঞানী দিছে, তারপর হচ্ছে হ্যাঁ ওদের লিমিটেশন কি, অ্যান্ড ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে আহ, ওই সকল স্ট্রাকচারকে নিয়ে কিভাবে একটা পদার্থ গঠিত হয়, অ্যান্ড এর সার্কেলে কিভাবে পদার্থগুলো রাউন্ড করে, যেটা আমরা বলি ইলেকট্রন। তো আস্তে আস্তে আমরা সব কিছু জানতে পারবো, সমস্যা নাই। তো যারা এবার নাইনে আসছো তাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, ওরা যেহেতু আগে অধ্যায়টা পড়ো নাই, তো ফার্স্টলি হচ্ছে ওদেরকে এই বিষয়টা আহ, একটু মুখস্থ করতে হবে প্রথম। আসলে তুমি প্রথমেই ক্লাসে আইসা দেন একটা চ্যাপ্টারে সব কিছু বুঝে ফেলবা এরকম না। একটার সাথে আরেকটা কানেক্টেড। একটা বুঝতে গেলে আরেকটা অবশ্যই তোমার একটু আইডিয়া থাকা লাগে। এখন বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি তোমাকে বলি যে ধরো আমি এখানে একটা আঁকলাম, সাপোজ এটা ধরে হচ্ছে একটা হিউম্যান বডি। ইমাজিন করো এটা যদি একটা হিউম্যান বডি হয়, তাহলে তোমরা জানো যে মানুষের হোল বডিতে হচ্ছে ব্লাড সাপ্লাই থাকে। ব্লাড সাপ্লাইটা বেসিক্যালি কই থেকে শুরু হয়? এটা হচ্ছে আমাদের যে এই জায়গায় একটা কি থাকে, বাম পাশে বডি আমি যদি অ্যাক্সিস বরাবর ভাগ করি, এই বরাবর যদি আমি একটা মানুষের দেহকে দুই ভাগে ভাগ করি, এক পাশে হচ্ছে আমার কি থাকতেছে, বাম পাশে। ডান পাশে কিছু অংশ যায়, তো মূলত বাম পাশে অংশটা নিয়ে হচ্ছে আমাদের হার্ট থাকতেছে। এখন এই হার্টের মূল কাজই হচ্ছে রক্তকে পাম্প করা। তো রক্ত পাম্প করলে আমরা জানি যে হাতের যদি কোথাও কেটে যায়, অথবা পায়ের যদি কোথাও কেটে যায়, মাথায় মানে বডির যে কোনো সার্ফেসে যদি কোনো অংশে রাপচার হয়, ওইখানে কি পাওয়া যায়? রক্ত পাওয়া যায়, রক্ত আসে, তাই না? তার মানে আমাদের সারা শরীরে কি আসে? রক্ত আসে। আচ্ছা এখন দেখো, আমরা যখন মেডিকেলে পড়ি, সাপোজ আমাকে পড়াচ্ছে হচ্ছে হাতটা পড়াচ্ছে। এখন হাতের মাঝে আমার যে এই রক্তটা আসতেছে, কোত্থেকে আসতেছে? এই যে আমাদের যে হার্ট, ওইখান থেকে রক্ত আসতেছে, রাইট? এইভাবে হচ্ছে এখানে রক্ত আসতেছে। ধরো এখানে আমার তখন হচ্ছে রাপচার হইলো, দেন হচ্ছে রক্তটা আমার দেহ থেকে বের হয়ে গেল। এখন আমাকে যখন এই অংশটুকু পড়াইছে, বোঝানোর জন্য বলছি, এটা আর পড়ার কোনো অংশ না। এই অংশ যখন আমাকে পড়াইছে, তখন আমি তো এই যে আমার যে রক্তনালী, যেখানে কাটার বলে আমার রক্ত বের হইছে, আমি তো এতটুকু পড়ছি, তাই না? কিন্তু এই যে নালীটা আমার, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। এখানে যে আমার নালীটা গেছে, তা আমি যখন এতটুকু পড়লাম হাতের এই অংশটুকু, তখন তো আমি শুধু এতটুকুই জানি, কিন্তু এই নালী তো এখান থেকে উৎপত্তি না, অথবা এখানেই শেষ না। তো ওইটা থেকে শুরু হয়েছে? এটা তো মূলত হার্ট থেকে শুরু হয়েছে। এখন আমি তো আর এই ভিতরে যে আমাকে এটা থোরাক্স বলে, মানে আহ, বক্ষপিঞ্জর, তো আমি তো থোরাক্স পড়ি নাই, বক্ষপিঞ্জর পড়ি নাই। তার মানে আমার যে নালীর উৎপত্তি এখান থেকে, এটা তো আমি জানি না, রাইট? যখন আমার এই অংশটুকু পড়াইছে, তখন এই নালীর মানে নালী সম্পর্কিত যে তথ্য, এটা আমাকে তখন মুখস্থ করতে হয়েছে। আমি মোটামুটি ধরো এভাবে মুখস্থ করব যে
আ এই জায়গা দিয়ে এই একটা এরিয়া দিয়ে হচ্ছে রক্তনালী আসতেছে। আমি এটা মুখস্থ করব। কারণ আমি তখন বুঝি না এটা কোত্থেকে আসছে। যখন আমি এই বক্ষপিঞ্জরটা পড়ে ফেলবো, দেন হচ্ছে আমি বুঝতে পারবো না এই নালীর উৎপত্তি হচ্ছে আমার এখান থেকে আসছে। তারপরে এখানে একটা বড় ব্রাঞ্চ ছিল। ওইখান থেকে আরেকটা ছোট ব্রাঞ্চ হইছে। এটার উপর দিয়ে আরেকটা ব্রাঞ্চ ছিল। এখান থেকে আরেকটা ব্রাঞ্চ হয়ে আসছে। নিচে ব্রাঞ্চ গেছে একটা। তারপর এভাবে আসছে। তো এটার মূল কথা কি? মূল কথা হচ্ছে তোমাকে এখন তুমি যেহেতু 9 এ পড়তেছো, তোমাকে আমি যতটুকু পড়াবো তার অনেক কিছু হয়তো তুমি বুঝবা না। কিন্তু বুঝবা কখন? যখন তুমি হচ্ছে ফুল বিষয়টাই শেষ হয়ে যাবে। তুমি যখন সম্পূর্ণ চ্যাপ্টারটাই শেষ করে ফেলবে, তখন বুঝতে পারবে। তো ১ম অংশে কিছু তথ্য আসবে, যেগুলো হচ্ছে আসলে বোঝানোর মতো না। কারণ এটা বুঝতে হলে তোমাকে হচ্ছে পুরো অধ্যায়টা জানতে হবে। সো পুরো অধ্যায় জানার আগে তুমি ওইটুকু মুখস্থ করবা। একটু কষ্ট হবে, এটাই হচ্ছে পড়ালেখার সিস্টেম। ১ম তোমার কষ্ট হবে। দেন তুমি যখন সম্পূর্ণ জেনে জেনে যাবা, দেন হচ্ছে তোমার সেটা কষ্ট হবে না। আশা করি বুঝতে পারছো আমার কথাটা কি। তাহলে চলো আমরা হচ্ছে ৩য় অধ্যায় শুরু করি। তো ৩য় অধ্যায়ে ১ম আমরা কয়েকটা কথা বলবো, সেগুলো হচ্ছে মুখস্থ করবা। দেন অধ্যায়টা কমপ্লিট হয়ে গেলে তুমি সেটা ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, তাহলে ৩য় অধ্যায়ে কি আছে? তো ১ম আছে আমার যেহেতু অধ্যায়ের নামই হচ্ছে কি? অধ্যায়ের নাম হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার, মানে হচ্ছে পদার্থের গঠন। তার মানে আমরা পদার্থ নিয়ে বলবো, পদার্থ। আর হ্যাঁ, তোমরা যারা ক্লাস দেখতেছো তারা হচ্ছে করবা, আম, এগুলো নোট করবা, অবশ্যই নোট করবা। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলবো, এগুলো নোট করলে হচ্ছে তোমার কি আসবে, যে আবার যে আপডেট যে বইটা আছে ওই বই হচ্ছে সুন্দর করে গুছায় দেওয়া নাই, অথবা অনেক ইনফরমেশন দেওয়া আছে, সবগুলো তোমার লাগবে না। সবগুলো পড়বা, একবার রিডিং দিবা বোঝার জন্য, কিন্তু যতটুকু তোমার মুখস্থ করতে হবে, পরীক্ষায় খাতায় লিখতে হবে, আর সেই অংশটুকু হচ্ছে আমি লিখবো। সো এটা কোনোভাবেই মিস করা যাবে না। তো এটা লিখে রাখবা, হ্যাঁ। আমি হচ্ছে বিভিন্ন বই থেকে এটা কালেক্ট করে দেন তোমাদেরকে পড়াচ্ছি। ফাইন। আচ্ছা, তাহলে পদার্থ কি? পদার্থ হচ্ছে এমন কিছু, মানে পদার্থ হচ্ছে এমন কিছু যার হচ্ছে কি, যার হচ্ছে ভর আছে। কি আছে? ভর আছে। আর কি? জায়গা দখল করে। প্লাস হচ্ছে জায়গা দখল করে। জায়গা দখল করে। এখন যদি তোমাকে কোয়েশ্চেন করা পদার্থ কি, দুইটা বিষয় মনে রাখবো। একটা হচ্ছে ভর আছে, আর একটা হচ্ছে কি, জায়গা দখল করে। আচ্ছা, তাহলে পদার্থকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? পদার্থ দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে মৌলিক পদার্থ। কি পদার্থ? মৌলিক পদার্থ। এটা তোমাদের বইয়ে আছে। মৌলিক, আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ। আচ্ছা, সো যেহেতু পদার্থ নিয়ে পড়তেছি, পদার্থ সম্পর্কে তো অবশ্যই জানতে হবে। এর ভিতরে কি থাকে? মৌলিক পদার্থ, ধরো আমরা একটা পদার্থ, এটা একটা ধরলাম, এটা একটা পদার্থ ধরলাম। হোয়াটএভার, এটা হতে পারে একটা পদার্থ। এটা অবশ্যই ভর আছে এবং একটা জায়গা, সারফেস দখল করছে, তাই এটাকে আমরা পদার্থ বলতেছি। তো এটা যদি আমি ভাঙি, তো এটাকে যদি আমি ভেঙে ফেলি, মানে হোয়াটএভার তুমি যেটা দিয়ে ভাঙতে পারো এটা দিয়ে বাংলা, ভাঙার পরে তুমি এমন একটা সাবস্টেন্স পাইলা, এমন দুইটা সাবস্টেন্স, তিনটা সাবস্টেন্স, একাধিক সাবস্টেন্স যাই পাও, মানে একাধিক অংশ যাই পাও তুমি, ওইটা যদি আহ, পূর্বে যে পদার্থ ছিল ওইটাই হয়, মানে ওইটাকে ভাঙার পরে ওইটাই পাচ্ছ, ভিন্ন কোনো পদার্থ পাচ্ছ না, তখন সেটা হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ তুমি কিভাবে লিখবা? যে ভাঙলে কেবল সেম পদার্থ পাওয়া যায়, ভাঙলে কি পাওয়া যায়? আমি একটু শর্ট করে লিখবো, তুমি একটু বড় করে লিখবা, আমি কথাগুলো বলে দেবো। যে সকল পদার্থকে ভাঙলে কেবল ওই পদার্থই পাওয়া যায়, কেবল কি, ভাঙলে কেবল ওই পদার্থই পাওয়া যায়, পদার্থই পাওয়া যায়, তারা হচ্ছে কি পদার্থ? মৌলিক পদার্থ। আর ভাঙলে কি ভিন্ন কোনো পদার্থ পাওয়া যায় না। যদি ভিন্ন পদার্থ পাওয়া যায় তখন সেটা কি হবে? ভাঙলে ভিন্ন পদার্থ পাওয়া যায়। ভিন্ন পদার্থ বলতে দুই বা ততোধিক, গ্রেটার দেন দুই, দুই বা দুইয়ের চেয়ে বেশি আমি কি ভিন্ন সাবস্টেন্স পাবো, এক ধরনের সাবস্টেন্স পাবো না, তখন সেটাকে বলে কি, যৌগিক পদার্থ। রাইট? এটা তুমি বড় কইরা তোমার মতো লিখবা। আচ্ছা, আর ক্লাসের শেষে আমি হচ্ছে চ্যাপ্টার নোট তোমাদেরকে যদি প্রয়োজন হয় দিয়ে দেবো, কিন্তু মাস্ট তোমাকে করতে হবে। তুমি যদি করো, এটা এনশিওর করতে পারলে দেন হচ্ছে তোমাকে নোটগুলো দেওয়া হবে, মাথায় রেখো। আচ্ছা, তাহলে পদার্থের বিষয়টা গেল। এখন আহ, আমরা একটু মৌলিক পদার্থ নিয়ে একটু আলোচনা করি, যে আবিষ্কৃত মৌলিক পদার্থ কত ধরনের? আবিষ্কৃত আবিষ্কৃত মৌলিক পদার্থ হচ্ছে ১১৮টি। এটা মনে হয় ইটি ছিল, যারা পড়েছো তারা জানো ১১৮টির মৌল। ওইখান থেকে মনে হয় প্রথম ১৭-১৮টা এরকম মৌল দেওয়া ছিল একটা ছকে।
সো এটা যারা মুখস্থ করেছো তাদের জন্য তো অনেক ভালো হয়েছে, এখন বুঝতে পারবা সহজেই। আর যারা মুখস্থ করেননি অ্যাটলিস্ট তোমাদের হচ্ছে 20টা মৌল প্রথম দিকে একদম ক্রম অনুসারে, হ্যাঁ, প্রথম কোনটা হাইড্রোজেন, তারপর এই ক্রমে যে আসে হিলিয়াম, তো এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন এই 118টি মৌলের মাঝে আমরা দুই ভাগে ভাগ করব। হুম, একটা হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক বলতে যেগুলো হচ্ছে প্রকৃতি থেকে প্রাপ্ত, মানুষ সৃষ্টি করে নাই, তাহলে সেগুলোকে বলবো প্রাকৃতিক। প্রাকৃতিকভাবে কিছু মৌল পাই, সেগুলো হচ্ছে 98টি। কয়টা? 98টি। আর কিছু মৌল পাই, সেটা হচ্ছে গবেষণাগারে সৃষ্টি হয় অথবা বিভিন্নভাবে হচ্ছে মানব সৃষ্ট, ওইগুলোকে বলা হয় কি? কৃত্রিম। ফাইন। কৃত্রিম মৌল কয়টা? প্রাকৃতিক মৌল যদি 98 হয়, তাহলে বাকি যেই সকল মৌল আছে সবগুলো হচ্ছে আমার কি মৌল? কৃত্রিম মৌল। কয়টা হবে? 118 থেকে 98 বাদ দিলে আমার 20 থাকতেছে, ওই 20টা হচ্ছে আমার কৃত্রিম মৌল। ওকে, ফাইন। তো একটা এমসিকিউ হতে পারে, গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা লিখে রাখো। সেটা হচ্ছে কি, যে আমাদের শরীরে কয় ধরনের মৌল থাকে? তাহলে বলতে পারো যে মানব শরীরে মৌল সংখ্যা কত? মানব শরীরে মৌল সংখ্যা হচ্ছে 26। কত? 26, এটা মাথায় রাখবা। তাহলে মানব শরীরে মৌল সংখ্যা হচ্ছে 26। আচ্ছা, তাহলে আমরা তিনটা বিষয় সম্পর্কে জানলাম। তিনটা বিষয় কি কি? তিনটা বিষয় কি কি? একটা হচ্ছে পদার্থ, পদার্থ জানলাম, পদার্থের ক্যারেক্টারিস্টিক্স জানলাম। তারপর পদার্থ দুই ধরনের, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, সেটা জানলাম। তারপর হচ্ছে আবিষ্কৃত মৌলিক পদার্থ 118টি, সেটা জানলাম। এর মাঝে প্রাকৃতিক 98, কৃত্রিম 20, মানব শরীর হচ্ছে 26। বলবা? বলার কথা না। আচ্ছা, ফাইন। এখন আমরা আলোচনা করব হচ্ছে, ওকে, আমরা লাল কালার চুজ করলাম। এখন আমরা আলোচনা করব পরমাণু এবং অণু নিয়ে। পরমাণু, আচ্ছা আমি এখানে একটা টাইটেল দেওয়া যেতে পারে, এটা মনে হয় ভালো হয়। হ্যাঁ, পরমাণু প্লাস অণু। ওকে, পরমাণু কি আর অণু কি? দেখো, আমার একটু ঠান্ডা লাগছে, বয়সটা একটু ভিন্ন রকম হইতে পারে, সো এটা একটু কনসিডার করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরমাণু হচ্ছে কি? মৌলিক পদার্থের, দেখো, মৌলিক পদার্থ, তো আমরা তো মৌলিক পদার্থ দেখছি তাই না? যে সকল পদার্থ ভাঙলে একই পদার্থ পাওয়া যাবে। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম, এটা আমরা একটু মডিফাই করতে পারি, অত্যন্ত ক্ষুদ্রতম অংশ। মৌলিক পদার্থের অত্যন্ত ক্ষুদ্রতম অংশ হচ্ছে আমরা হচ্ছে কি? পরমাণু। তাহলে এটা কি বলছি আমরা? এটাকে বলছি আমরা পরমাণু, রাইট? তাহলে আমরা অণুকে কি বলবো? এটা হচ্ছে বৃহত্তম অংশ। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ পরমাণু, আর বৃহত্তম অংশ হচ্ছে কি? আর বৃহত্তম অংশ, দেখো আমি বুঝাই দিচ্ছি কেমনে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ, আমরা মৌলিক পদার্থ পড়ছি না? মৌলিক পদার্থ 118টা পড়ছি, ওই মধ্যে কি আছে? নাইট্রোজেন একটা আছে নাইট্রোজেন। তাহলে এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম অংশ। মানে আমি এক নাইট্রোজেনের একটা অণু নিলাম, তো ওটাকে ভাঙতে ভাঙতে আমি একটা ক্ষুদ্রতম অংশ পাইলাম, যেটা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। ওইটা কি হবে? পরমাণু হবে। এবং বৃহত্তম যেহেতু অংশ, তাহলে সেটা হবে কি? আমি নাইট্রোজেন 2 দিব। এখন নাইট্রোজেন 2 মানে কি? নাইট্রোজেন 2 বলতে বোঝাচ্ছে একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেন, তো মাঝখানে বন্ধন আছে। একটা বন্ধন না দুইটা বন্ধন, এগুলোকে কি বলা হয়? বন্ড বলা হয়, সমযোজী বন্ধন। তো এখানে একটা বন্ধন দেয় না দুইটা দেয় না তিনটা দেয়, এগুলো আমরা পরে জানতে পারবো, সমস্যা নাই। নাইট্রোজেন বেসিক্যালি হচ্ছে তিনটা বন্ধন দিয়ে একে অপরের সাথে কানেক্টেড থাকে, এখানে তিনটা দিছি। আবার এরকম হইতে পারে যে একটা পরমাণু হচ্ছে অক্সিজেন, কিন্তু অনুযায়ী হচ্ছে অক্সিজেন, এখানে আমরা 2 দিচ্ছি। তো তখন সেটা কিরকম হবে? অক্সিজেন দিয়া দুইটা অক্সিজেন দিলাম, তাহলে এখানে হচ্ছে আমি কি দিলাম? দুইটা বন্ড দিলাম। সো একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, এটাই ওদের আলোচনার বিষয় না, এটা আমরা পরে যখন আলোচনা করব তখন হচ্ছে বুঝতে পারবা। তো এখন এটা বোঝা যাবে না, তো ওই যে বললাম না যে এটা বোঝা যাবে না, সমস্যা নাই। মানে একটা সময় তুমি সেটা বুঝতে পারবা, এখন সেটা মুখস্থ করো। আর এখন তো তোমার বন্ধনটা লাগতেছে না, দেখানোর জন্য বলছে, এটা পরে শিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরমাণু এবং অণু আশা করি বুঝতে পারছো। তা আরেকটু বলি যে পরমাণুকে কি বলা হয়? পরমাণুকে আমরা পরমাণু সম্পর্কে যা একটু বলি, এই আমরা এটা ভাগ করে ফেলি, হ্যাঁ? তাহলে এই অংশ হচ্ছে পরমাণু, আর এই অংশ হচ্ছে আমার অণু। আচ্ছা, তাহলে এই পরমাণুকে কি করা যায় না? ভাঙা যায় না, একে আর ভাঙা যায় না, ভাঙা যায় না। ক্ষুদ্রতম অংশ, অত্যন্ত ক্ষুদ্রতম অংশ, একে আর ভাঙা যায় না। আর ভাঙলে আমি কি পাবো?
একটা মাত্রই মৌলই পাবো, এই কেবল একটা মাত্র মৌলই পাবো, সেটা হচ্ছে আমার পরমাণু। ঠিক আছে, আচ্ছা তাহলে পরমাণুতে কণিকা থাকে, তাহলে পরমাণু কিভাবে গঠিত, এর গঠনটা যদি বলি, গঠন যদি বলি অনেক কিছু থাকে, তবে আমরা এই অধ্যায়ে আমার যা লাগবে সেটা আলোচনা করব। এখানে কি লাগে, কণিকা লাগে। কণিকা এটা একটু মুখস্থ রাখো, এখন কণিকা লাগে। কণিকা কি, কণিকা হচ্ছে একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, প থেকে বাংলে আমি যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাবো, সো মূলত কণিকাগুলো পাবো। কণিকাগুলোর ভিতরে অনেক ভাগ আছে, কিছু আছে স্থায়ী কণিকা, কিছু আছে অস্থায়ী কণিকা, কিছু আছে কম্পোজিট কণিকা। এত কিছু লাগবে না, তো পরে একসময় বলে দেবো না সেটা কি কি। এখান থেকে আমি কণিকাগুলো কী কী লাগবে আমার সাথে ততটুকুই জানি। কণিকা বলতে এখানে লাগতেছে তোমার হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন, তারপরে হচ্ছে লাগতেছে প্রোটন, অ্যান্ড লাগতেছে হচ্ছে নিউট্রন। বুঝতে পারছো? সো ইলেকট্রন কীভাবে প্রকাশ করা যায়, আমরা শর্ট করে ই দিয়ে একটা মাইনাস দিতে পারি এখানে, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। কি যুক্ত? নেগেটিভ চার্জ যুক্ত। মুখস্থ করো যতটুকু বলতেছি। তারপর হচ্ছে প্রোটন হচ্ছে কি, আমি শুধু পি দিতে পারি, এখানে পজিটিভ দিতেও পারি নাও দিতে পারি, সমস্যা নাই, একটা হলেই হলো। আর নিউট্রন হচ্ছে এন। তো নিউট্রন মূলত এখানে জিরো দিতেও পারি নাও দিতে পারি, কারণ নিউট্রন হচ্ছে নিউট্রাল থাকে অ্যাকচুয়ালি, আর কোনো চার্জ থাকে না। আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ থাকে, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ থাকে। তাহলে এটা মানে আপাতত জানলে ভালো হয়, শিখে যাও যে এখানে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। কারণ এই অধ্যায়ের শেষ হচ্ছে আমরা ইলেকট্রন প্রোটন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা এই দেখলাম হচ্ছে আম, পরমাণু সম্পর্কে। এখন এর যদি অবস্থান বলি, এগুলো যদি অবস্থান বলি, শেখা লাগবে না, একটু শুনে রাখো যে ইলেকট্রন হচ্ছে, আমি যদি এটা একটা পরমাণু হয়, পরমাণু হয়, পরমাণু ভিতরে একটা অংশ থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস, বিশেষ একটা অংশ থাকে সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। তোমরা যারা আহ, অষ্টম শ্রেণীর বই মনে হয়েছিল যে একটা কোষের একটা নর্মাল একটা স্ট্রাকচার, ওই কোষের মাঝখানে হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস থাকে, মূলত এটা মাঝখানে থাকে। অনেক ক্ষেত্রে হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে একটু সাইডে থাকে, বাট একটা নিউক্লিয়াস তোমরা হয়তো পড়েছো, এটা হচ্ছে জীববিজ্ঞানের অংশ। কিন্তু এখন আমরা হচ্ছে রসায়নেও নিউক্লিয়াস পড়বো। ঠিক আছে, রসায়নেও আছে, সমস্যা নাই। এটা একটা পদার্থ, কি বললাম, এটা কোষ না, এটা একটা পদার্থ। তো পদার্থের মাঝখানে একটা নিউক্লিয়াস ধরছি, এই অধ্যায়ের মাঝামাঝি অংশে এটা ভালো করে বুঝতে পারবা। এখন একটা আইডিয়া নাও যে মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে। তো নিউক্লিয়াস, একটা পরমাণু যদি ওজন করি তাহলে এর ভরটা মূলত এই নিউক্লিয়াসে থাকে। ভরটা কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। আর বাকি যে আমার এরিয়াটা আছে, ওই এরিয়াটা হচ্ছে অলমোস্ট ফাঁকা, ওইখানে কয়েকটা ইলেকট্রন থাকে। আর নিউক্লিয়াস থাকে হচ্ছে কি প্রোটন এবং নিউট্রন। তার মানে আমি এই প্রোটন এবং নিউট্রন, এই নিউক্লিয়াসে কি পাচ্ছি? প্রোটন পাচ্ছি, নিউক্লিয়াসে আমি পাচ্ছি কি নিউট্রন পাচ্ছি। তো এই দুইটার কম্বিনেশন হচ্ছে আমার নিউক্লিয়াস গঠিত, এবং এই নিউক্লিয়াসের ভরটাই হচ্ছে এই পুরা পরমাণুর বর। আর ইলেকট্রন থাকে হচ্ছে একে সার্কেল করে ঘুরে। তো কীভাবে ঘুরে, কেমনে ঘুরে, ঘুরে কি হয়, এগুলো হচ্ছে মডেল আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে মাথায় থাকবে যে প্রোটন এবং নিউট্রন হচ্ছে নিউক্লিয়াসে থাকে, ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের বাইরে থাকে। আচ্ছা, আর এর নাম কি? এর নাম বললাম নিউক্লিয়াস। নিউক্লিয়াস লেখাগুলো একদম বিচ্ছিরি হচ্ছে, সমস্যা নাই, বুঝলেই হলো। আমি তো বলে দিচ্ছি, তুমি তোমার সুন্দর করে লিখে নিবা। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে আমরা অণু নিয়ে একটু আলোচনা করি, অণু বললাম যে বৃহত্তম অংশ, তার মানে নাইট্রোজেন, অক্সিজেন, P4ও থাকতে পারে। এখন যে ভাই P4 কেন? আপনি তো নাইট্রোজেন 2 দিচ্ছেন, অক্সিজেন 2 দিচ্ছেন। এটা আসলে হচ্ছে আমরা প্রকৃতিতে যে সকল মৌল পাই, সেগুলো হচ্ছে অলমোস্ট তারা চেষ্টা করে একদম বন্ডিং করে স্থায়ীভাবে থাকতে। অর্থাৎ এটা এরকম যে পি যদি একটা মৌল হয় ফসফরাস, তো ওর হচ্ছে ইচ্ছা 10 টাকা ওর সাথে রাখবে, ওর একটা ইচ্ছা, ওর একটা বৈশিষ্ট্য, ও 10 টাকা হাতে রাখবে। মানে 10 টাকা রাখবে তা না, বোঝানোর জন্য বলছি, ও 10 টাকা হাতে রাখতে চায়, ও 10 টাকা পাইলে খুব খুশি, 10 টাকা কম হইলেও কান্নাকাটি করে, বিষয়টা এরকম। সো ওর থেকে যদি আমি একটা নিয়ে নিই, 1 টাকা নিয়ে নিছি, তার মানে 1 টাকা মাইনাস হলো, তার মানে তার হচ্ছে 9। এখন সে তো 9 পায় সন্তুষ্ট না, ও কত চায়? 10 চায়, আরও এক ওর লাগবে। তো সামহাও ও তখন এক্সাইটেড থাকে, কান্নাকাটি করে, হ্যান ত্যান অনেক কিছু করে যে আমার 1 টাকা লাগবেই লাগবেই লাগবেই। তখন ওকে যখন 1 টাকা দিয়ে দেওয়া হয়, তখন হচ্ছে আবার ও মানে শান্ত হয়ে যায়। তো বিষয়টা এরকমই যে প্রত্যেকটা মৌল যৌগ গঠন করুক অথবা অণু আকারে থাকুক, যেভাবে থাকুক, ও চায় এমন এক স্টেজে থাকতে যে স্টেজে হচ্ছে ও মানে কমফোর্টেবল ফিল করে। তো ওইটাকে বলা হয় স্থায়ী স্টেজ। কি স্টেজ? স্থায়ী স্টেজ।
সুস্থিত অবস্থা। ফাইন, এটা আমরা এই অধ্যায়ের শেষে জানবো। সুস্থিত অবস্থা। এখন ফসফরাস, 4টা ফসফরাস মিলে সুস্থিত অবস্থা গঠন করে, এই জন্য আমরা হচ্ছে P4 লিখছি। তারপরে S8, 8টা সালফার একসাথে মিলে হচ্ছে সুস্থিত অবস্থা গঠন করে, এই জন্য S8 লিখছি। বুঝছো? তো তোমাদের এমসিকিউতে থাকতে পারে নিচের কোনটি সুস্থিত। তো P4 একটা অপশন দেখা মাথা ঘামায়া যাও না, P1, P2, P3, P4 থাকতে পারে। তো উত্তর হবে কত? P4। তো এখানে P4 আর S8 একটু মুখস্থ রাখো, আর ম্যাক্সিমাম হচ্ছে 2 থাকবে। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবা, আস্তে আস্তে শিখে ফেলবা, সমস্যা নাই। আচ্ছা, এতটুকু জানলাম। এখন আমরা যদি একটা সূত্রের মতো দেখি, তাহলে অণু কি বলতে পারি? অণু হচ্ছে কিরকম? অণু হচ্ছে পরমাণু, পরমাণু প্লাস পরমাণু, পরমাণু। আচ্ছা, বুঝতে পারছি না? এই যে একটা নাইট্রোজেন N2, নাইট্রোজেন কিভাবে গঠিত হয়েছে? এটা তো অণু বলছি। এই যে আলাদা একটা নাইট্রোজেন, সেটা হচ্ছে আমার পরমাণু। এখানে একটা নাইট্রোজেন, এটা একটা পরমাণু। বুঝছি? আচ্ছা, তাহলে অণু হচ্ছে পরমাণু পরমাণু সমন্বয়ে গঠিত। আরও আছে, তোমার হচ্ছে একটা যদি মৌল থাকে, একটা মৌল, এটা কি একটা মৌল না? হ্যাঁ, একটা মৌল। একটা মৌল থাকলে সেটা হবে কি? পরমাণু হবে, রাইট? তারপর অণু, অণু যদি হয়, অণু অণু হয়, তাহলে সেটা কি হবে? অণু হবে, অথবা সেটা যৌগ হবে। আরেকটা হচ্ছে কি, এখানে লিখতে পারি আমরা, হ্যাঁ, যৌগ বা অণু। অণু বা যৌগ কখন হবে? যখন অণু প্লাস অণু হবে। অণু প্লাস অণু দুইটা মিলে কখনো কি পরমাণু হওয়া সম্ভব? সম্ভব না, কারণ পরমাণুর কম্বিনেশন হচ্ছে অণু হয়। তাহলে আমাকে অণু হতে হলে অণু প্লাস অণু হতে হবে, আর যৌগ মানে অণু অণু সমন্বয়ে যৌগ হবে। তো যৌগ কি? যৌগ অনেক কিছু হইতে পারে। যৌগ এরকম হইতে পারে যে অণু অণু মিলাইলাম, আমার হয়ে গেছে পানি। সো এটা একটা যৌগ, হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড। আমি কমন কমন কথা বলতেছি, কঠিন কঠিন যৌগ লিখতেছি না, মাথার উপর দিয়ে চলে যাবে। সো এটা পানি, H2O পড়ে আসছো, এটা কমন বিষয়। কার্বন ডাইঅক্সাইড, CO2, এটাও হয়তো পড়ে আসছো, সহজ বিষয়। আচ্ছা, পানি কিভাবে গঠিত হয়, কার্বন ডাইঅক্সাইড কিভাবে গঠিত হয়, এগুলো একটু পরে জানতে পারবো, সমস্যা নেই। তাহলে আমার মনে হয় অণু পরমাণুর মধ্যে মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়েছে। এখন কিছু পার্থক্য দেখা যাইতে পারে, তো আমরা হচ্ছে পরের স্লাইডে এর কিছু পার্থক্য দেখব। ঠিক আছে? আচ্ছা, পার্থক্য, অণু এন্ড পরমাণুর মাঝে কি পার্থক্য? আমরা এক পাশে লিখবো হচ্ছে অণু, আরেক পাশে লিখবো হচ্ছে, আচ্ছা আমি একটু এক কাজ করি, আম, একটা জিনিস শিখাই দিই, কাজে লাগবে। যখন কোনো কিছুর পার্থক্য বলবে, তখন 3টা ভাগে ভাগ করবো। আমরা পার্থক্য বললে মূলত 2টা ভাগে ভাগ করি না, যে আমি এই পাশে লিখতাম হচ্ছে কি, অণু লিখতাম। বিষয়টা হচ্ছে এরকম যে আমি লিখতাম হচ্ছে অণু, অণু, তারপর লিখতাম পরমাণু, পরমাণু, তারপর একটা টান দিয়া মাঝখানে একটা টান দিতাম, দেন হচ্ছে এইভাবে বক্স করতাম, দেন এই পাশে হচ্ছে অণুর ক্যারেক্টারিস্টিক্স লিখতাম, এখানে হচ্ছে পরমাণুর ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্যগুলো লিখতাম। কিন্তু এখন তোমরা কি করবা? আরেকটা কাজ করবা, এখানে আরেকটা ভাগ করবা। ভাগ করার পরে এখানে একটা জিনিস এক করবা, সেটা হচ্ছে বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়, সবচেয়ে দেখতেও সুন্দর লাগে, শর্ট টাইমেও করা যায়, গোছালো মনে হয়। ওটা থেকে এটা একটু বেশি গোছালো মনে হয়। এখন এটা কি কীরকম হইলো আমি একটু বুঝাই দিই। ধরো তুমি এখানে বৈশিষ্ট্য লিখলা, আমি তোমাকে বলি যে মৌলিক পদার্থের 1 নাম্বার দিলাম হচ্ছে কি, মৌলিক পদার্থের, মৌলিক পদার্থের, তুমি এখানে কি লিখবা? অণু কি বৃহত্তম অংশ না ক্ষুদ্রতম অংশ ছিল বলো? অণু হচ্ছে বৃহত্তম অংশ, তাহলে তুমি লিখবা হচ্ছে বৃহত্তম অংশ। এখানে লিখবা হচ্ছে কি, ক্ষুদ্রতম অংশ, রাইট? এখন এটা যে কোনো ছকের ক্ষেত্রে করবা, যে কোনো ছকের ক্ষেত্রে। তোমার তুমি তোমার যে স্টুডেন্টস লাইফ, ওই স্টুডেন্টস লাইফে তুমি দেখবা হচ্ছে কি, অনেক অনেক বৈশিষ্ট্য তোমাকে লিখতে হচ্ছে, পরীক্ষা আসতেছে। সো এটার সবচেয়ে সুন্দর দেখতে ভালো লাগে সেটা হচ্ছে এরকমভাবে লিখলে। তাহলে 1 নাম্বার দিয়ে হচ্ছে কি লিখলাম, মৌলিক পদার্থের বৃহত্তম অংশ ক্ষুদ্রতম অংশ। ধরো তুমি এই বৈশিষ্ট্য অংশটা লেখো নাই, তখন তোমার কি লেখা লাগতো? এই জায়গায় লিখতাম মৌলিক পদার্থের বৃহত্তম অংশ, আবার এখানে লিখতে হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। তার মানে মৌলিক পদার্থের অংশটা মানে শব্দটা 2বার আসছে, 2 জায়গায় 2বার আসছে। সো ওইটা থেকে ওইটা ভালো না? খুব সুন্দর হয়। আচ্ছা, তো সেকেন্ডলি এখানে কি লেখা যায়? সেকেন্ডলি হচ্ছে তুমি লিখবা যে রাসায়নিক বিক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। তাহলে অণু কি রাসায়নিক বিক্রিয়া করে না? করে না। অণু যে রাসায়নিক বিক্রিয়া করে না, কারণ কেন করে না? কারণ ওই যে বললাম না, প্রকৃতিতে অণুগুলো এমনভাবে থাকে, ওরা সুস্থিত, ওরা কাউকে দিতে চায় না, কাউকে নিতে চায় না, ওরা একদম মানে স্যাটিসফাইড থাকে, সন্তুষ্ট থাকে। কখন নিতে চায়? তখন হচ্ছে ওর ওই যে এক্সাম্পল দিছিলাম যে ওর 10 টাকা ছিল, 1 টাকা নাই। সো তখন হচ্ছে ও কান্নাকাটি শুরু করছে। সো
ওইরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয়ে যায় তখন সে হচ্ছে কি করে, বিভিন্ন বিক্রিয়া করে হচ্ছে ও সুস্থিত অবস্থা অর্জন করে। তো পরমাণু যেহেতু ওইরকম সুস্থিত না, সেজন্য সে কি করবে, বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়া করে, ফাইন। রাসায়নিক বিক্রিয়া করে না, রাসায়নিক বিক্রিয়া করে। এখন যদি আবার বলি এই বৈশিষ্ট্য অংশ না লিখতাম, তখন এখানে লিখতে হতো রাসায়নিক বিক্রিয়া করে না, এ পাশে লিখতে হতো রাসায়নিক বিক্রিয়া করে। সো আমি একবারে লিখে ফেলছি, সহজ হয়েছে না? ওকে, সো আমি আরেকটা টান দিয়ে দিলাম। আচ্ছা, এবার 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক কি লেখা যায়? বাংলে কি পাওয়া যায়? ভাঙলে কি পাওয়া যায় বলো? ভাঙলে হচ্ছে এখানে কি পাওয়া যাচ্ছে? অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যাচ্ছে, রাইট? পরমাণু পাওয়া যাচ্ছে, ভাঙলে পরমাণু পাওয়া যায়। আর এখানে কি পাওয়া যায়? ওই যে বললাম না, ইলেকট্রন পাওয়া যায়, প্রোটন পাওয়া যায়, নিউট্রন পাওয়া যায়, এই 3টা পাওয়া যায়। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য গেল। আমরা 4 নাম্বার কি লিখতে পারি? প্রকৃতিতে অস্তিত্ব। আচ্ছা, প্রকৃতিতে অস্তিত্ব, অণুর অস্তিত্ব আছে না নাই? আছে, কারণ তারা সুস্থিত অবস্থা অর্জন করে, তার মানে এদের অস্তিত্ব আছে। নাই কাদের? পরমাণুর নাই, কারণ ওরা অস্তিত্ব থাকবে কেন? ওরা যখনই এরকম সিচুয়েশনে থাকে তখন তারা খুব দ্রুত হচ্ছে বিক্রিয়া করে সুস্থিত অবস্থা অর্জন করে। তার মানে ওরা মুহূর্তের মাঝে কি হয়ে যায়, অণু হয়ে যায় বা যৌগ হয়ে যায়। সো ওদের কি মানে এরকমভাবে থাকতে পারে না, এই জন্য প্রকৃতি এদের অস্তিত্ব নাই। আচ্ছা, তাহলে ফাইনালি আমরা আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি, সেটা হচ্ছে কি, যে এদের কি উদাহরণ লিখতে পারি। উদাহরণ কি কি? নর্মালি তুমি হচ্ছে ধরো ক্লোরিন দিলা, তারপর অক্সিজেন দিলা, আর এখানে দিবা কি, শুধু ক্লোরিন আর শুধু অক্সিজেন। ফাইন, আশা করি বুঝতে পারছি। এখানে যা দিবা এখানে তা দিলে সারা বুঝবে যে না তুমি হয়তো বুঝেছো বিষয়গুলো। ঠিক আছে, অন্য মূল্য দিতে পারো, তবে ওইটা দিলে ওই যে স্যারের একটু বুঝবে যে হয়তো বুঝো না এই বিষয়টা, এরকম মনে হইতে পারে, স্বাভাবিক। তবে দেখো এগুলো হচ্ছে ছক আকারে দেওয়া নাই, আমি ছক আকারে দিচ্ছি যেন তুমি সহজেই বুঝতে পারো, সেগুলো নোট করে রাখবা এবং অনেকটা কি মানে অনুপরণ সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এখন এখান থেকে তুমি বলতে পারো যে দেখো আমি বুঝাই দিই, যদি বলি যে বলো তো অণু বলতে কি বোঝায়, তখন তুমি এই ছকটা জানলেও তুমি অনুসংখ্যা বানায় ফেলতে পারবা। যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যারা রাসায়নিক বিক্রিয়া করে না, বাংলে পরমাণু পাওয়া যায়, প্রকৃতির সাথে অস্তিত্ব নাই, তাদের কি বলা হয়, অণু বলা হয়। সবগুলো মিলে অণু সংখ্যা বানাইতে পারবা, তোমার মতো বানায় তুমি হচ্ছে এটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, তাহলে অণু পরমাণু সম্পর্কে শেষ। এখন আরেকটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে কি, প্রতীক। দেখো অণু, পরমাণু, পদার্থ, মৌলিক যৌগিক এগুলো কিন্তু শেষ, আমরা কিন্তু অনেকটা পড়ে ফেলছি। এখন আমরা পড়বো হচ্ছে কি, প্রতীক প্লাস সংকেত। আচ্ছা, প্রতীক প্লাস সংকেত। ও সরি। আচ্ছা, এখন দেখো প্রতীক কি, সংকেত কি। প্রতীক সংকেত বোঝার আগে ওই যে আমি বললাম না মৌলিক পদার্থ 118টা, ওইখান থেকে আমার হচ্ছে জানতে হবে। ধরো এখানে আমি যদি বলি যে নাইট্রোজেন, NiTROGN, নাইট্রোজেন। তো নাইট্রোজেনের প্রথম অংশ নিলাম N, এই Nটা হচ্ছে প্রতীক, Nটা হচ্ছে প্রতীক। এখন আমাকে বলো নাইট্রোজেন বা লিখো নাইট্রোজেন, তো আমি সম্পূর্ণ শব্দ লিখলাম। কিন্তু আসলে সম্পূর্ণ শব্দ লিখে অনেক সময় কি করা যায় না, বিক্রিয়া যদি করতে চাই তাহলে হচ্ছে অনেক খাতা লম্বা হয়ে যাবে, আবার হচ্ছে সৌন্দর্যতা নষ্ট হয়। দেখো আমি যদি নাইট্রোজেন একটা বুঝাই তোমাকে, ধরো এটা হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে এটা হচ্ছে সালফার, তারপর হচ্ছে এটা হচ্ছে অক্সিজেন। কয়টা যৌগ, মানে মৌলিক পদার্থ ইন্ডিভিজুয়াল 3টা, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, রাইট? এখন আমি এই 3টা নিয়ে একটা কি গঠন করলাম, যৌগ গঠন করলাম। লাইক হচ্ছে H2SO4, সালফিউরিক অ্যাসিড। কঠিন মানে কঠিন হয়তো লাগতে পারে, সমস্যা নেই, আস্তে আস্তে এটা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এখানে দেখো হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। এখন যদি এটাকে আমি পূর্ণরূপে লিখি তখন কি হবে, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন শব্দটা কেমন হয়ে গেল না? সো এগুলা হচ্ছে সবগুলা না লিখে আমরা হচ্ছে এর প্রতীক ব্যবহার করে কি বানাইছি, সংকেত বানাইছি। আচ্ছা, সংকেত শব্দটা নিয়ে আসছে এখানে, তাই না? তাহলে সংকেত হচ্ছে কি, যে প্রতীকের দ্বারা কম্বিনেশনের সৃষ্ট
এমন একটা শর্ট ফর্ম যা দ্বারা হচ্ছে যৌগ বা অণুকে নির্দেশ করে। আমি সহজ করে বলতেছি, সমস্যা নাই, কঠিন কিছু না। আমি এটা একটু করে নিই, মুছে নিই। আচ্ছা, যেটা বলতেছিলাম, ও সরি, আসলে খুবই হতাশাজনক একটা বিষয়। সাডেন হচ্ছে স্লাইডটা অফ হয়ে গেছে। তো এখন আমরা আবার শুরু করতেছি। আমরা শেষ করছিলাম হচ্ছে প্রতীক এবং সংকেত। আমরা প্রতীক এবং সংকেত নিয়ে আলোচনা করতেছিলাম। আমি একটু প্রতীক এবং সংকেত নিয়ে যতটুকু আলোচনা করছি এরপর থেকে শুরু করতেছি। তো আমরা শিরোনাম দিয়েছিলাম প্রতীক প্লাস সংকেত। আচ্ছা, তো প্রতীক বলতে বোঝাচ্ছে যে আমরা বলছিলাম যে একটা নাম, মৌলিক পদার্থের একটা নাম, যেমন হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনকে আমরা অক্সিজেন লিখতেছি না, আমরা শর্ট করে লিখবো, সেটা হচ্ছে শুধু উদি। এখন এটা যেহেতু প্রকৃতিতে বা পরিবেশে আহ, শুধু নর্মালি একটা উ আকারে থাকে না, সেজন্য এটা আমরা অণু আকারে লিখতেছি, অর্থাৎ পরমাণু আকারে থাকে না। পরমাণু তো অস্থায়ী প্রকৃতি, স্থায়ী করার জন্য আমরা হচ্ছে উ টু দিলাম, মানে অক্সিজেন, এভাবে প্রকাশ করলাম। তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে প্রকাশের রূপ। কিন্তু প্রতীক এখানে কি ইউজ করবো? প্রতীক বলতে শুধু শুধু উ দেব, মানে শুধু অক্সিজেনের প্রথম অক্ষরটা আমরা এটা দিয়ে প্রকাশ করব। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কি প্রতীক। তাহলে প্রতীক কি? আমি যদি বলি প্রতীক হচ্ছে কোনো মৌলের নামের, কোনো মৌলের নামের সংক্ষিপ্ত রূপ। তাহলে লিখতে পারো যে সংজ্ঞা আসে, কোনো মৌলের নামের, কোনো মৌলের নামের সংক্ষিপ্ত রূপ। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি যে 118টা মৌলিক পদার্থ পেলাম, কয়টা? 118টা। এখন 118টা কি আহ, বাংলাদেশি বাংলাদেশি নামে প্রকাশ করা হয়েছে না ইংরেজি নামে? কিভাবে? আসলে 118টার ভিতরে অনেকগুলা, মানে ম্যাক্সিমাম হচ্ছে তোমার ইংরেজি, বাংলা নাই, ইংরেজি, তারপর হচ্ছে এখানে আরবি আছে কিছু, তারপরে ল্যাটিন আছে, আমরা ল্যাটিন লিখি, ল্যাটিন আছে, দেন হচ্ছে আরবি আছে কিছু। এখানে আসলে সেরকম প্রশ্ন করে না যে কোনটা ল্যাটিন মৌল বা কোনটা ল্যাটিন নামের প্রতীক। তুমি হচ্ছে জাস্ট একটু দেখে নিও, বইয়ের মাঝে হয়তো আলাদাভাবে দেওয়া আছে, আমি শেষে দেখাই দেবো বইয়ের মাঝে কিভাবে দেওয়া। তো ওইখান থেকে তুমি দেখবা জাস্ট এটা কিভাবে প্রকাশ করছে। আচ্ছা, তাহলে প্রতীক অর্থে আমরা কি বুঝলাম যে একটা মৌলিক পদার্থ, একটা কি, একটা মৌল, একটা মৌলের যে প্রথম যে নাম দিয়ে শর্ট করে প্রকাশ করি। কিভাবে প্রকাশ করি? শর্ট করে, এই সংক্ষিপ্ত রূপ শর্ট করে প্রকাশ করি। আচ্ছা, এখন এটি কেমন হতে পারে? যেমন আমি তোমার বলি যে ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম, এটা কিভাবে প্রকাশ করবো? আমি কি সিএ দিয়ে প্রকাশ করব প্রথম দুটো অক্ষর নিয়ে? না। কেন প্রকাশ করব না? কারণ আমরা হচ্ছে জানি যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম একটা মৌল আগে চলে আসছে, তো ক্যালসিয়াম আমরা সিএ দিছি। আচ্ছা ভাই, আপনি তো বললেন যে শর্ট করে প্রকাশ করবো, এখানে দুইটা দিয়েছেন, তো শর্ট হলো না, আমরা একটা দিলে তো আর একটু শর্ট হইতো। যেমন কার্বন, CARBON, কার্বন। তাহলে এখানে আমরা কিভাবে প্রকাশ করি? শুধু সি দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তাহলে এখান থেকে বুঝো যে যেহেতু প্রথম নাম সবগুলারই কি সি, তো সবার প্রথম কার্বন আসছে, তো কার্বনের আমি একটা সি নিয়ে নিছি, রাইট? এরপরে ক্যালসিয়াম আসছে, ক্যালসিয়ামের সি এ নিয়ে নিছি। এরপরে ক্যাডমিয়াম আসছে, মানে প্রথম আমরা যখন বললাম না ক্রম অনুসারে মুখস্থ করতে হবে, তো প্রথম দিকে কার্বন আসবে, আমরা সি নিয়ে নিলাম, তারপর ক্যালসিয়াম আসবে, তারপরে সি এ নিয়ে নিলাম, তারপর হচ্ছে ক্যাডমিয়াম আসবে। তাহলে সি এ নিলে তো হবে না, হ্যাঁ, তাহলে সি আর ডি তিনটা হয়ে যাচ্ছে, তো আমরা সি এ না নিয়ে সেখানে কি লিখি? সি ডি লিখি, ক্যাডমিয়াম। সো এরকমভাবে আরও চেঞ্জ আসবে, ভয় পাইও না যে এটা কি হলো, ভুল হয়ে গেল কিনা, নিয়ম মানলো না নাকি, এরকম কিছু নাকি। আসলে প্রিভিয়াসলি একটা শব্দ চলে আসছে বলেই আমাদের একটু একটু চেঞ্জ হয়েছে, এটা আহামরি কিছু না। তুমি আস্তে আস্তে পড়তে 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 এগুলা মুখস্থ করে ফেলবা, সমস্যা হবে না। তাহলে এই হচ্ছে আমাদের প্রতীক। এখন তাহলে সংকেত কি? সংকেত হচ্ছে মৌলিক বা জৈব পদার্থের, এটা হচ্ছে এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে মৌলের নামের সংক্ষিপ্ত রূপ। মৌলের দুটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে, আমি এটা হাইলাইট করে দিচ্ছি, একটা হচ্ছে, একটা হচ্ছে মৌলের, তারপর হচ্ছে মৌলের নাম থাকতে হবে, এই নামের সংক্ষিপ্ত রূপ। মৌল থাকতে হবে, মৌলের নাম থাকতে হবে, মৌলের নামের সংক্ষিপ্ত রূপ।
তাহলে কি হবে, সংকেত কি হবে? সংকেত হবে হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপ। পদার্থের সংক্ষিপ্ত রূপ। দেখো এটাও সংক্ষিপ্ত রূপ, প্রতীক সংক্ষিপ্ত রূপ, তারপরে সংকেত সংক্ষিপ্ত রূপ। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এটা হচ্ছে মৌলের নামের, আর এখানে হচ্ছে আমার মৌলিক বা যৌগিক পদার্থ। এখানে কোনো মৌল নাই, মানে মৌলের সমন্বয়ে গঠিত যে সকল পদার্থ হয় ওই সকল পদার্থের সংক্ষিপ্ত রূপ। ওটা হচ্ছে নামের। সো তুমি দুইটা জিনিস বিশেষ করে মনে রাখবা, সেটা হচ্ছে এটা হচ্ছে পদার্থের সংক্ষিপ্ত রূপ, আর এটা হচ্ছে নামের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, তাইলেই হলো। আচ্ছা, তাহলে এখানে কিভাবে প্রকাশ করা যায়? ওই যে আমরা বলছিলাম যে সালফিউরিক অ্যাসিডের কথা বলছিলাম, তারপর আছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। হ্যাঁ, আমরা HCl লিখতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে ক্লোরিন। তাহলে এগুলো হচ্ছে আমরা বলতে পারি সংকেত হচ্ছে কার দ্বারা গঠিত? সংকেত হচ্ছে প্রতীকের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, তারপর এখানে যদি আমরা বলি যে এই কার্বন ডাইঅক্সাইড, এখানে 2 আনছি কেন? কারণ হচ্ছে ওই সুস্থিতি আনার জন্য এখানে 2 3 পারমাণবিক সংখ্যা মানে মানগুলো আসতে পারে, চেঞ্জ হইতে পারে। এটা নিয়ে কোনো আহামরি চেঞ্জ মানে টেনশন করার কোনো কারণ নাই। আপাতত এতটুকু বুঝো, এটা হচ্ছে একাধিক প্রতীকের সমন্বয়ে গঠিত। 1 2 3 4 5 6 যাই আসুক, কি আছে? একাধিক প্রতীক আছে। তাহলে একাধিক প্রতীকের সমন্বয়ে শর্ট ফর্ম, এটা একটা যৌগ। সো ওই যৌগিক পদার্থের নামটা হচ্ছে কি? সংকেত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা একটু কণিকা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। কিরকম আলোচনা? যে আমরা তো কণিকা বলছিলাম, এটা হচ্ছে কি মৌলিক পদার্থ, বাংলা যে কণিকাগুলো পাওয়া যায়। এখন আমরা মূল কণিকা যদি ভাগ করি, দেখো আমরা নাম দিচ্ছি মূল কণিকা। মূল কণিকা একটু, এটা একটু অ্যাডভান্স পড়া, একটু দেখে রাখো জাস্ট। এটা আকার খুব মুখস্থ করতে হবে তেমন না। ঠিক আছে, এটা একটু দেখে রাখলাম। এটাকে আমরা কয় ভাগ করব? 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্থায়ী, কঠিন না, শব্দগুলো খুব সহজ সহজ। স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, এটা হচ্ছে কম্পোজিট কণিকা। কি বলিকা? কম্পোজিট বা ভারী কণিকা আর কি, কম্পোজিট। এই শব্দগুলো তোমরা ইন্টারমিডিয়েটে গেলে ভালো করে পড়বা। এখন একটু দেখে রাখো, হ্যাঁ একটু দেখে রাখো। স্থায়ী কোনগুলা? স্থায়ী কণিকা হচ্ছে পরিবেশে যেগুলা মুক্ত অবস্থায় পাওয়া যায়। পরিবেশে পরিবেশে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তো যেগুলো পরিবেশে মুক্ত অবস্থায় পাওয়া যায় সেগুলো হচ্ছে কি কণিকা? আমার স্থায়ী কণিকা। তাহলে ওই স্থায়ী কণিকায় কি কি হইতে পারে? দেখো তো, আমরা যখন কি করলাম, আহ, পরমাণুকে ভাঙলাম, তখন পাইছিলাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিনটা হচ্ছে কি কণিকা? স্থায়ী কণিকা। বুঝতে পারছি। আর অস্থায়ী কণিকা যেগুলো হচ্ছে মুক্ত অবস্থায় পাওয়া যায়, এগুলো হচ্ছে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, সেগুলো হচ্ছে কি? অস্থায়ী কণিকা। এগুলো অনেক নাম আছে, আপাতত দু একটা নাম শূন্যকালী, যে বুসন, পায়ন, মিউটন, মিউঅন, নিউট্রিনো। তারপর এগুলোর এন্টি অনেক নাম আছে, এন্টি নিউট্রিনো, এন্টি মিউঅন। সো এত কিছু জানার দরকার নাই। আর কম্পোজিট থেকে কি বলবা? কম্পোজিট হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী ছাড়া বাকি সব যা আছে, বাকি সব। এখান থেকে মনে রাখবা আলফা, ডিউটেরন। বাস, এতটুকু জানলে হবে, এত বেশি জানার দরকার নেই। যদি মূল কণিকা কেউ বলে, মূল কণিকা কয় ধরনের? 3 ধরনের বলবা, স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। স্থায়ী কোনগুলা? যেগুলো হচ্ছে আমরা স্থায়ী নিয়ে পড়াশোনা মানে আগামীতে যা পড়াশোনা হবে এসএসসিতে, সবগুলোর ভিতরে দেখবা এই স্থায়ী কণিকা নিয়ে তোমাকে পড়াশোনা করতে হচ্ছে। তো পরিবেশে যেগুলো হচ্ছে মুক্ত অবস্থায় পাওয়া যায় সেগুলো হচ্ছে স্থায়ী, আর অস্থায়ী হচ্ছে যেগুলো মুক্ত অবস্থায় পাওয়া যায় না, সেগুলো এন্টি থাকতে পারে, মানে এন্টি মানে বিরোধী থাকতে পারে, অথবা নর্মাল থাকতে পারে। সেগুলো হচ্ছে কি? বুসন, পায়ন, মিউন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। হ্যাঁ, এগুলো। আর বাকি সব যা আছে সেগুলো হচ্ছে কি? কম্পোজিট বা বাড়িকণিকা। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে কণিকা। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে আমরা স্থায়ী কণিকা পড়লাম, স্থায়ী কণিকার পার্থক্য। তার মানে এখানে আমরা পার্থক্যটা খুব জরুরি। যেমন হচ্ছে এখানে আমরা আগের মতো দেখবো যে এখানে আহ,
প্রতীকগুলো দেখব। প্রতীকগুলো কি কি? একটা হচ্ছে ইলেকট্রন, আমি শর্ট করে লিখছি। একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে কি নিউট্রন। আমরা বোঝানোর সুবিধার্থে এভাবে ইয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো তাহলে প্রতীক আমরা কি কি পাইলাম? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তিনটা স্থায়ী কণিকা না? তাহলে তিনটার প্রতীক হচ্ছে এরকম। ইলেকট্রন আমরা প্রকাশ করি কোন প্রতীকে? এভাবে। প্রোটনকে প্রকাশ করি কোন প্রতীকে? এভাবে। নিউট্রনকে প্রকাশ করি কোন প্রতীকে? এইভাবে। এটা আমরা এটাও দিতে পারি, এটা ফসফরাস পি প্লাসও দিতে পারি। সো আমরা হচ্ছে এভাবে প্রকাশ করি। আচ্ছা ফাইন, এইগুলো প্রতীক। আমরা স্থায়ী কণিকা নিয়ে পড়তেছি। আচ্ছা, প্রতীকের পর আমরা এখানে আবিষ্কারক দেখব। আবিষ্কারক কে কোন কোন সালে কে আবিষ্কার করছে? আবিষ্কারক ইলেকট্রন কে আবিষ্কার করেছে? ইলেকট্রন আবিষ্কার করেছে স্যার জে জে থমসন। জে জে থমসন। থমসন। আচ্ছা, স্যার জে জে থমসন। তাহলে প্রোটন আবিষ্কার করছে কে? প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড। বিজ্ঞানী কি? রাদারফোর্ড। রাদারফোর্ড। আর নিউটন আবিষ্কার করছে কে? বিজ্ঞানী চ্যাডউইক। চ্যাডউইক। আচ্ছা, কিভাবে মনে রাখা যায়? উইক। আচ্ছা, উইক। এখন মনে রাখার জন্য একটা ছোটখাটো একটা ছন্দ দিয়ে দিই। এটা মনে রাখবা যে ইট পরে নিচে। কি বললাম? ইট পরে নিচে। তাহলে রশ্মিতে হচ্ছে ইলেকট্রন, টতে হচ্ছে কি থমসন। ইংরেজি মানে ট বলতে টি, টি দিয়ে চিন্তা করবা। তাহলে স্যার জর্জ থমসন হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করছে। তারপর পতে হচ্ছে প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড। আর নিতে হচ্ছে নিউট্রন আবিষ্কার করছে চ্যাডউইক। আশা করি ভুল হবে না। এখন আবিষ্কারগুলো, তাহলে আমরা স্থায়ী কণিকার প্রতীক দেখলাম, আবিষ্কারক দেখলাম। এখন দেখবো হচ্ছে কে কোন সালে আবিষ্কার করছে। অনেক সময় সালটা এমসিকিউতে আসে। এটা তোমাকে হচ্ছে ইন্টারমিডিয়েটে গেলে মুখস্থ করতেই হবে। তো এখন যদি পারো মুখস্থ করে ফেলো। আর এটা তোমাদের কিছু অংশে আলোচনা করা আছে, তো মুখস্থ করলে লস হবে না, তোমাদের পরবর্তীতে এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যে যে থমসন যে ইলেকট্রন আবিষ্কার করছে তিনি কত সালে? 1897 সালে। সালটা দেখে রাখতে পারো। তারপর হচ্ছে প্রোটন আবিষ্কার করছে 1919 সালে। আর চ্যাডউইক নিউটন আবিষ্কার করছে 1932 সালে। ঠিক আছে, তিনটা সাল মনে রাখলা। তাহলে আবিষ্কার গেল, এটা সাল হবে। আচ্ছা, প্রতীক গেল, আবিষ্কার গেল, সাল গেল। এখন আমরা আধান, আধানগুলো দেখব। এখন আধান কি? আধান হচ্ছে তোমার একটা পদার্থে কতটুকু মানে যখন করবে এই, এখানে কি বোঝাই? ধরো পরবর্তী একটা স্লাইডে গেলাম। সো ধরো এটা একটা হচ্ছে পদার্থ, এটা একটা পদার্থ, দুইটা পদার্থ। দুইটা পদার্থের ভিতরে ধরো এটা মাঝে প্লাস চার্জ আছে, চার্জ আছে, আর এখানে হচ্ছে মাইনাস চার্জ আছে। সো এটা কি পরিমাণ আছে? এটার পরিমাণ এন্ড হচ্ছে এটা থেকে এই জায়গায় যে একটা কানেকশন, এখানে মাইনাস চার্জ আছে। সো একটা পদার্থ আরেকটা পদার্থ এসে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, এটা কিসের উপর নির্ভর করবে? আর এটা মেইন যে ফ্যাক্টর সেটা হচ্ছে আদান। এটা নিয়ে এত বিস্তর কিছু দরকার নাই। আদার উপর নির্ভর করে এখান থেকে হচ্ছে এটা দিবে কি দিবে না, নিবে কি নিবে না, আর এটা কতটুকু বিক্রিয়া করবে, এটা কার উপর মেইনলি ডিপেন্ড করে? সেটা হচ্ছে আদানের উপর। সো এটা আপাতত এতটুকু জানলেই চলে, বা না জানলেও সমস্যা নাই, কিন্তু এখানে মানটা মুখস্থ করতে হবে, এটা হচ্ছে জরুরি। ঠিক আছে, মানটা মুখস্থ করতে হবে। তাহলে এখানে আদান দিলে এখানে আদান হচ্ছে কত হবে? এটা হচ্ছে ইলেকট্রন, তাহলে -1.6 ইন্টু 10⁻19 কুলম। এখানে আদান প্রকাশ করা হয় কুলম্বে। সো কুলম্ব হচ্ছে একটা কি, ওই যে বলছো না যে সময়ের একক কি সেকেন্ড। সো ওইটা হচ্ছে আদানের একক হচ্ছে কুলম। বিজ্ঞানের নাম অনুসারে ওইটা আসছে, ওটা একটা পরিমাণ যে কতটুকু নেগেটিভ চার্জ আছে, কতটুকু পজিটিভ চার্জ আছে, যার উপর ডিপেন্ড করে হচ্ছে ওরা এক্সচেঞ্জ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইলেকট্রনের আদান। তাহলে প্রোটনে কত হবে? এই আদান প্রোটনেরও সেম, প্রোটনেরও সেম, যে +1.6 ইন্টু 10⁻19 কুলম। এখন দেখো এখানে মাইনাস আছে আর এখানে হচ্ছে প্লাস আছে। একটা পদার্থ, আমি আরেকবার এই স্লাইডে যাচ্ছি। একটা পদার্থ, সরি, একটা পদার্থ যদি প্লাস থাকে 3টা, এটা হচ্ছে কি প্রোটন ইন্ডিকেট করতেছে। এই পদার্থে কি কি আছে? ইলেকট্রন আছে, কি কি আছে? প্রোটন আছে, আর কি আছে? নিউট্রন আছে। তো নিউট্রন আর প্রোটন কোথায় থাকে?
নিউক্লিয়াসে থাকে, বলছি না নিউক্লিয়াস মানে মাঝখানে থাকে। আর ইলেকট্রন থাকে কোথায়? ইলেকট্রন থাকে হচ্ছে বাইরে 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 মানে হচ্ছে কি সার্কেলে, ঠিক আছে, একে আবদ্ধ করে ঘুরতে থাকবে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, তাহলে প্রোটন হচ্ছে কয়টা? 3টা। ওইখানে স্লাইডে দেখাইছিলাম কি? স্লাইডে দেখাইছিলাম এখানে 1.6 × 10⁻19, মানে এখানে যে পরিমাণ 1.6 × 10⁻19, এখানে সেম পরিমাণ হচ্ছে কি আছে? পজিটিভ, সেম পরিমাণ নেগেটিভ আছে। তার মানে এইখানে তুমি হচ্ছে কি করবা? এখানে যে আমার প্লাস 3টা প্লাস আছে, এখানে আমি মাইনাস করব। এখানে মাইনাস করবো কয়টা? 3টা। সমান সংখ্যক ইলেকট্রন আছে। এখন চার্জ যদি সমান সংখ্যক হয়, এটা নিউট্রাল হয়ে যাবে, এটা নিউট্রাল হয়ে যাবে, এটা ক্যান্সেল করে কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে। তার মানে পুরো একটা পদার্থ, পুরো একটা কণিকা, সেটা কি হবে? মানে পদার্থের ভিতরে যে কণিকাগুলো আছে সেগুলো নিউট্রাল হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি পদার্থ অনেকটা কি নিরপেক্ষ, ঠিক আছে। এটা গেল। এবার হচ্ছে, আচ্ছা, তাহলে নিউটনের কত হবে? আদান কত হবে? শূন্য হবে। কারণ আমরা অলরেডি জেনে গেছি একটা পদার্থ কি হয়? নিরপেক্ষ হয়। তার কারণ কি? পজিটিভ যেই সংখ্যক আছে নেগেটিভ ততটাই আছে, আর মূল সাম আপ যেটা আমার সামারি সেটা হচ্ছে শূন্য হয়ে যায়। তার মানে বাকি যারা থাকবে ওটা তো শূন্যই থাকতে হবে, তাই না? তাহলে এই হলো আদানের বিষয়। এবার আমরা জানবো হচ্ছে বর সম্পর্কে। এই বরটাও লাগবে পরবর্তীতে। আদানটা একটু মুখস্থ করে ফেলবো, অনেক সময় এটা এমসিকিউতে আসে, ঠিক আছে। তো বরটা পড়বো, বরটাও লাগবে ম্যাথ করার সময়, বল লাগবে। এটা বড় হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। সো বর তো গ্রামে কেজিতে প্রকাশ করে, তাই না? এখন এখানে গ্রাম দিলাম না, আমি দিলাম হচ্ছে কেজি। আমি এটা ব্র্যাকেটের ভিতর দিচ্ছি। কেজি দিলে কি হইতো? 9.11 ইন্টু 10⁻31 কেজি। দেখো 1000 গ্রামে 1 কেজি, তাই না? তার মানে এখানে হচ্ছে কনভার্সন করলে 31 কেজি আসবে। সো এটা একটু মাথায় রাখবা। অনেক জায়গায় দেখবা গ্রামে দিছে এই জন্য 28, অনেক জায়গায় কেজি থাকবে সেখানে থাকবে কি 31, ঠিক আছে। এই গেল হচ্ছে ইলেকট্রনের ভর। আচ্ছা, তো এগুলো কোত্থেকে আসছে? এগুলো বিভিন্ন এক্সপেরিমেন্ট আছে, এগুলো তো বিজ্ঞানীরা প্রকাশ করছে। সো ওই এক্সপেরিমেন্টটা তোমার লাগতেছে না, তোমার হচ্ছে শুধু মানটুকু মুখস্থ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে আমার বল লাগবে হচ্ছে প্রোটনের ভর। ইলেকট্রনের বলটা সবচেয়ে বেশি লাগে, এটা খুব ভালো করে মুখস্থ করবা। প্রোটনেরটা তেমন লাগে না, বাট কিছু ক্ষেত্রে যদি খুব কঠিন কোশ্চেন করতে চাই তখন লাগে। তো তুমি যেহেতু একটা শখে নোট করতেছো, লিখে রাখবা, লিখে রাখো, কোনো সময় যদি কাজে লাগে। আর ইন্টারমিডিয়েটে গেলে মোটামুটি কাজে লাগতে পারে, লাগার সম্ভাবনা বেশি। কিন্তু এখন তোমাদের না লাগার সম্ভাবনাই বেশি। তারপর নোট করে রাখো। এখানে বর কত? 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। আর এখানে হচ্ছে একটু বেশি হবে, 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। এখানে 673 আর এখানে হচ্ছে 5, এতটুকু পার্থক্য। আর সবগুলো হচ্ছে গ্রামে লিখলাম। আচ্ছা, এরপর যে আমরা অবস্থান বলি, অবস্থান কোথায়? নিউক্লিয়াসের ভিতরে না বাইরে? নিউক্লিয়াসের বাইরে, তাই না? তারপরে যদি আমরা এই রাদারফোর্ডের অবস্থান দেখি, সরি রাদারফোর্ড বলে কি বলতেছি, ই প্রোটনের, তখন এটা কি হবে? নিউক্লিয়াসের ভিতরে। আর নিউটনের কোথায়? এটাও ভিতরে। এটা আগে বলে ফেলছি, এটা বোঝানি কিছু নাই। এরপর আমরা লিখতে পারি আপেক্ষিক চার্জ। আপেক্ষিক চার্জ, আচ্ছা, আপেক্ষিক চার্জ কি হতে পারে? দেখো, আপেক্ষিক বলতে আমরা শুধু মানে বাহ্যিকভাবে আহ, একদম নিখুঁত না নিয়ে আমরা অনুমেয় একটা মান নিব। সো ওই মানটা কীরকম হতে পারে? এটাকে আমরা ধরবো হচ্ছে -1, তাহলে এটা হবে +1, আর এটা হবে 0। এটা হচ্ছে আপেক্ষিকভাবে ধরছি, কারণ এটা মান যা হবে এটার মান তো তাই, কোথায় বলছি, এই যে উপরেরটা, এটার মান যা হবে তাও তো সেমই হবে। আপেক্ষিক চার্জ অথবা আদান অলমোস্ট আমরা এক ধরে নেব, ঠিক আছে, আপেক্ষিকভাবে সহজ করার জন্য। এই জন্য এটা মাইনাস তো অবশ্যই হবে, ইলেকট্রন মাইনাস হবে, আর প্রোটন হবে প্লাস। তো আর যে মানটা থাকবে এখানে সেটা ওয়ানে ধরতে হবে। আচ্ছা, তাহলে আপেক্ষিক চার্জ গেল। এবার হচ্ছে আপেক্ষিক আমরা বর দেখব। আপেক্ষিক বর, আপেক্ষিক বর দেখো, একটা পদার্থ, রাইট, একটা পদার্থের বর কোথায় থাকে বলছিলাম, আগে বলে ফেলছি, নিউক্লিয়াসে বর থাকে, তাই না? এখন নিউক্লিয়াসে বর বলতে কার বর বোঝাচ্ছে? কার বর? প্রোটন এবং নিউটনের বর, তাই না? তাহলে প্রোটনের বর হবে কত আমার? প্রোটনের বর হবে 1, নিউটনের বর হবে কত? 1। ইলেকট্রনের কোনো বর আছে? নাই। ইলেকট্রনের বর হচ্ছে আমার 0, বুঝতে পারছি। তার মানে ইলেকট্রনের বরটা হচ্ছে আমার এখানে 0 ধরবো, কারণ ওইটা বর বাইরে থাকে, ঘোরাফেরা করে। পরমাণুর বর বলতে শুধু নিউক্লিয়াসের বর বোঝায়, সুতরাং সেখানে এটাকে আমি
উপেক্ষা করতে পারি। আচ্ছা, তাহলে আমার মোটামুটি আহ, ইলেকট্রন এগুলো ক্যারেক্টার সম্পর্কে জানা হইলো। এখন হচ্ছে আমরা নতুন একটা বিষয় জানবো, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যার আগে আমি একটু আহ, আচ্ছা বই দেখাবো না, পরে পরে দেখাবো না, ওটা মনে হয় সুন্দর হবে। ওকে, আমরা দেখুন হচ্ছে পারমাণবিক সংখ্যা, টাইটেল দিচ্ছি পারমাণবিক সংখ্যা। ওকে ফাইন। আচ্ছা, পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? পারমাণবিক সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন কোথায় থাকে? প্রোটন কোথায় থাকে? প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন যদি বলি প্রোটন কোথায় থাকে, বলছি না আগে? বলছি তো, প্রোটন থাকে নিউক্লিয়াসে। তার মানে সংখ্যা এভাবেই বলবো, সংখ্যা তুমি লেখো যে নিউক্লিয়াসে অবস্থিত, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। এটা একটা যদি আহ, পদার্থ হয়, পরমাণু হয়, পরমাণু এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কয়টা প্রোটন আছে? 3টা প্রোটন, 4টা প্রোটন, 5টা প্রোটন, 6টা প্রোটন, যতটা প্রোটন আছে ততটা প্রোটনের সংখ্যা হচ্ছে আমার কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। এখন ওই পারমাণবিক সংখ্যা অনুসারেই হচ্ছে কি করা হয়েছে? পর্যায় সারণী। ওই যে 118টা মৌল বললাম না, ওই 118টা মৌল সাজানো হয়েছে। প্রথম থেকে যেভাবে আসছে, প্রথম যে মৌলটা আছে ওটার পারমাণবিক সংখ্যা 1, পরেরটা 2, এভাবে 118। মানে 118 নাম্বার যে মৌলটা আছে ওই মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে 118। বুঝতে পারছো? সো পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে হচ্ছে কি আমার পর্যায় সারণীটা সাজানো হয়েছে। আচ্ছা, তাহলে প্রোটন সংখ্যা। এবার পারমাণবিক সংখ্যার সাথে সাথে আমরা দেখব হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভর সংখ্যা। এটা একটু আমার লাগবে, ভর সংখ্যা। এখন ভর সংখ্যা বলতে আহ, ভর সংখ্যা বলতে আমার কি, ভর মানে ভার, মানে একটা ওজন, এরকম ভাব আসছে না, তাই না? ভর মানে কি, ওজন না? আচ্ছা, একটা পদার্থের বা একটা পরমাণুর সম্পূর্ণ ভর কোথায় থাকে বলছিলাম? বলছিলাম নিউক্লিয়াসে থাকে। এখন তাহলে নিউক্লিয়াসে কি কি থাকে? নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। তাহলে প্রোটন প্লাস নিউট্রন এই দুইটা যেহেতু পরমাণুর কেন্দ্রে থাকে, নিউক্লিয়াস থাকে, আর ভর সংখ্যা মানে বার, ওজন বোঝাচ্ছে, তার মানে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে কি ভর সংখ্যা। এখন ভর সংখ্যা কি দ্বারা মানে কিভাবে প্রকাশ করা হয়? ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এখন আমরা যদি স্পেশাল ক্যারেক্টার্স বলি, যদি ভর সংখ্যা বলে, তাহলে তোমার কি আসবে মাথায়? ভর সংখ্যা মানে বার, বার মানে পরমাণুর বার, পরমাণুর বার মানে নিউক্লিয়াস থাকে, তার মানে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা বললে কি বোঝা যাবে? পারমাণবিক সংখ্যা দ্বারা যে আমার পরমাণু আছে, পরমাণুর অস্তিত্ব, পরমাণুর সম্পর্ক, পরমাণু কয় নাম্বার পরমাণু, ওইটা জানা যাবে, তাই না? এই তো বোঝা গেছে। এখন পারমাণবিক সংখ্যা কিভাবে প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? জেড দ্বারা। বোঝা গেছে? ভর সংখ্যাকে এ দ্বারা, পারমাণবিক সংখ্যা জেড দ্বারা। কেন প্রকাশ করার দরকার নাই? এ দ্বারা প্রকাশ করে কি, জেড দ্বারা প্রকাশ করে কি, এটা মাথায় রাখো। আচ্ছা, তাহলে এখন আমরা এটার একটা সম্পর্ক দেখব, খুব 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 জরুরি। যেমন আমরা একটু করে লিখি, বুঝতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে কি, আচ্ছা আমি লিখি হচ্ছে এটা হচ্ছে কি সোডিয়াম। এনতে শুধু নাইট্রোজেন বোঝায়, কিন্তু এনের সাথে আমার কি দিতে হবে? এ দিতে হবে, তখন এটা হবে কি সোডিয়াম। এটা হচ্ছে কি সোডিয়াম। এখন সোডিয়ামের পরে এইখানে লেখে হচ্ছে তোমার এ, এখানে লেখা হচ্ছে জেড, এখানে হচ্ছে এম প্লাস মাইনাস। আচ্ছা, একটা মৌল যদি এরকম থাকে, আমি এখান থেকে কি কি জানবো? ধরো এটা হচ্ছে একটা পেজে এরকম দেওয়া আছে, সো এখান থেকে আমি কি কি জানতে পারি দেখো তো। দেখো এখানে এ দেওয়া আছে, মানে আমি এখন একটু প্রকাশ করে বলি যে এটা হচ্ছে এভাবে লেখা যেতে পারে, সোডিয়াম দিলাম, তারপর হচ্ছে এনও প্লাস দিলাম, এখানে দিলাম হচ্ছে 23, এখানে দিলাম হচ্ছে 11। বুঝছো? এখন এই 23 দ্বারা কি বোঝাচ্ছে? 23 দেওয়া আছে, 23 দ্বারা বোঝাচ্ছে এই যে সোডিয়াম, সোডিয়াম মানে কেমনে বুঝছি, এটা প্রতীক দেওয়া আছে এনে, ওই প্রতীক থেকে বুঝলাম এটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23। কোথায় থাকতেছে? সোডিয়াম যে প্রতীকটা লিখছি এর বাম পাশে উপরে,
আর এর বাম পাশে নিচে আছে কি পারমাণবিক সংখ্যা। তাহলে কি বুঝলাম যে সোডিয়ামের নিউট্রনে প্রোটন সংখ্যা এবং হচ্ছে নিউট্রন সংখ্যা সমষ্টি 23। তার মানে এ ইজ ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন দুইটা মিলে দেওয়া আছে কত 23 দেওয়া আছে। আমি এই থেকে তথ্যতে মানে এই থেকে কোশ্চেন থেকে আমি এতটুকু জানতে পারলাম, বা এই চিত্র থেকে আমি এতটুকু জানতে পারলাম। আর কি জানতে পারলাম যে এখানে হচ্ছে আমার 11টা কি আছে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। তার মানে এই প্রোটন সংখ্যা দেওয়া আছে কত, এই প্রোটন সংখ্যা দেওয়া আছে হচ্ছে আচ্ছা। বিষয়টা আজকে খুব হতাশাজনক, অনেকদিন পরে ক্লাস নিচ্ছি তো বারবার স্লাইডগুলো হচ্ছে একটু সমস্যা করতেছে। সমস্যা নাই, একটু হয়তো ডিস্ট্রাকশন হচ্ছে ক্লাসের মাঝে, তবে আমরা বুঝে নেব। আমরা আলোচনা করতেছিলাম যে সোডিয়াম দেওয়া আছে, সোডিয়ামের এখানে হচ্ছে আমার এ দেওয়া থাকবে, এখানে জেড, এখানে হচ্ছে এম প্লাস মাইনাস। তো এটা এভাবে থাকতে পারে, এটা এভাবে না দিয়ে আমার প্রশ্নে থাকবে যে এখানে হচ্ছে 23, এটা হচ্ছে 11, তারপর হচ্ছে সোডিয়াম, আর এখানে হচ্ছে প্লাস। এতটুকু আমার কোশ্চেনে দেওয়া থাকবে। তো এটা থেকে তুমি কি কি জানতে পারছো এটা আমাকে বলো। বুঝছো, কোশ্চেন হচ্ছে এটা যে এখানে কি কি দেওয়া আছে এটা বিশ্লেষণ করো। তাহলে এখান থেকে আমি কি কি জানি দেখো। এই এ মানে হচ্ছে 23, তার মানে এ বলতে আমরা ভর সংখ্যা বোঝাচ্ছি, সেখানে হচ্ছে প্রোটন এবং নিউট্রন যেটা হচ্ছে নিউক্লিয়াস থাকে, এই দুইটা সমন্বয়ে গঠিত ভর সংখ্যা। তখন এটা হচ্ছে 23। তারপর এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা মানে জেড, আমরা আগেও পড়ে আসছি। তাহলে 11 হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, তাহলে 11 দেওয়া আছে প্রোটন সংখ্যা। আচ্ছা, তাহলে আমি এটা বের করতে পারি না, নিউটন সংখ্যা কি বের করতে পারবো? পারবো কি পারবো না? হ্যাঁ পারবো। 23 থেকে 11 বিয়োগ দিলে আমার নিউটন হচ্ছে কত 12, প্রোটন দেওয়া আছে কত 11, ভর সংখ্যা হচ্ছে কত 23, রাইট। তারপরে এখানে দেওয়া আছে আমার প্লাস, তার মানে এখানে প্লাসও থাকতে পারে অথবা মাইনাসও থাকতে পারে। আর এম দ্বারা হচ্ছে চার্জ বোঝাচ্ছে, এম দ্বারা হচ্ছে কি চার্জ বলতে কি কতটা কতটা ইলেকট্রন দিয়া দিছে বা বাকি নিয়ে নিছে বা নিছে, এটা বোঝায়। তাহলে এখানে হচ্ছে প্লাস দ্বারা কি বোঝাচ্ছে, সে ইলেকট্রন দিয়া দিছে, মানে একটা ইলেকট্রনের ঘাটতি আছে। কি আছে? একটা ইলেকট্রনের ঘাটতি আছে। আচ্ছা, একটা ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রন সংখ্যা তাহলে কত হবে? ইলেকট্রন সংখ্যা কত হবে? একটা ইলেকট্রন ঘাটতি আছে। এখন আমি তোমাকে বুঝাই, এটা একটু ট্রিকি, এটা ভুল করো না। যে আমরা বলছিলাম না যে নিউক্লিয়াসে জয়টা ইলেকট্রন থাকে, এটা একটা পরমাণু এটা নিউক্লিয়াসে জয়টা কি থাকে প্রোটন থাকে। আমি দিলাম 3টা প্রোটন, আমার নিউক্লিয়াসের বাইরে আছে কি ইলেকট্রন, তাহলে ইলেকট্রন করা থাকবে 3টা থাকবে, কারণ প্রোটন জয়টা ইলেকট্রনও ততটা, মানে প্রোটনের সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। তার মানে প্রোটন ইজ ইকুয়াল টু ইলেকট্রন, এটা কি সংখ্যা অনুসারে। তবে চিহ্ন হচ্ছে বিপরীত চিহ্নের কারণে এগুলো কি হয়ে যায় কাটাকাটি যায় এবং পরমাণুটা নিরপেক্ষ হয়। এখন প্রোটন জয়টা ইলেকট্রন ততটা হবে না, 11টা হবে না, হ্যাঁ 11টা হবে, কিন্তু এখানে 11টা না, কেন না? কারণ হচ্ছে একটা ইলেকট্রন সে দিয়ে দিছে, কি দিয়ে দিছে ইলেকট্রন দিয়ে দিছে। আচ্ছা দেখো, পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকে কি পজিটিভ চার্জ, আমরা নিউট্রন আলা বাদ দিচ্ছি। কেন্দ্রে থেকে হচ্ছে কি পজিটিভ, বাইরে থেকে হচ্ছে কি ইলেকট্রন। এখন ও যদি দিতে চায় এই বাইরের ইলেকট্রন থইয়া ও কি কেন্দ্র থেকে পজিটিভ দিয়ে দিতে পারবে? না। তাহলে দিবে কাকে? ইলেকট্রনকে দিবে। আর যদি নিবার চায় আরেকটা মৌল থেকে নিবে, আরেকটা মৌল তো এরকমই স্ট্রাকচার, যার কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, বাইরে থাকবে হচ্ছে ইলেকট্রন। তো ওই মৌল যদি ইলেকট্রন ছাড়ে, ও যদি ওইখান থেকে নেয়, তার মানে ওইখান থেকে কি আনবে? আলটিমেটলি বাইরে থাকা ইলেকট্রন কি আনবে? নিউট্রনকে আনবে না, বা এই নিউট্রন তো আসে না আসলে, প্রোটনকে আনবে না, কাকে আনবে? ইলেকট্রনকে আনবে। তখন হচ্ছে ওইখানে ইলেকট্রনেরই কি হবে এক্সচেঞ্জ হবে। তার মানে এখানে যেহেতু ইলেকট্রন প্লাস মানে দেয়া দিছে, তার মানে একটা ইলেকট্রন কমবে, সেখানে হচ্ছে আমার 10 হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন যদি এটা এভাবে দেয়া দিই ক্লোরিন, সরি এটা যদি আমি এটা আবার একটা নতুন স্লাইডে যাচ্ছি, ধরো এরকম দেওয়া আছে ক্লোরিন, এটা হচ্ছে মাইনাস, আর হচ্ছে 35.5, এখানে হচ্ছে 17, এটা দেওয়া আছে। এখান থেকে কি বুঝলাম, মানে কি তুমি বের করতে পারবা? তাহলে এখান থেকে ইজিলি এ হচ্ছে কত 35, এই প্রোটন হচ্ছে কত 17, নিউট্রন হচ্ছে কত 35.5 মাইনাস 17, 18.5। তারপরে এখানে মাইনাস আছে, দ্যাট মিনস ইলেকট্রন হচ্ছে কত
প্রোটন যেটা ইলেকট্রন তত হওয়ার কথা 17টা হওয়ার কথা, কিন্তু এখানে মাইনাস বলতে ও একটা গ্রহণ করছে, প্লাস থাকলেও একটা দিয়ে দিছে, মানে ইলেকট্রনের একটা ঘাটতি হয়েছে, মাইনাস ছিল ওই রিটেলটা আসছে। আচ্ছা এখানে একটা মাইনাস বিষয়টা বোঝা ইন্টারেস্টিং একটা বিষয়। ধরো এখানে হচ্ছে প্লাস আছে কয়টা, 17টা, এখানে যেহেতু 17টা বলছে আমরা প্লাস 17টা দিলাম, তাহলে এখন মাইনাস কত হবে, মাইনাস 17টা থাকবে বাইরে, বাইরে সব মাইনাস মিলে কয়টা হবে, 17টা হবে। এখন ও মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, ও একটা কি করছে, ও একটা ইলেকট্রন আমি বললাম গ্রহণ করছে। এখন গ্রহণ করলে এখানে মাইনাস কেন দিলাম, গ্রহণ করলে কেন মাইনাস দিলাম এটা বুঝাবো এখন, ঠিক আছে। ও একটা ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করলে এখানে ছিল 17, এখানে ছিল কত, 17, দুটো 17 মানে নিউট্রাল, তাহলে আলটিমেটলি ফলাফল কত, 0। কিন্তু ও আরেকটা ইলেকট্রন গ্রহণ করছে, আরেকটা ইলেকট্রন গ্রহণ করলে এখন ইলেকট্রন সংখ্যা আছে কত, 18টা। এখন এখানে 17টা, এখানে 17টা কাটলে আমার সব কাইটা দিলে আমার কি থাকতেছে, একটা ইলেকট্রন এখানে থাকতেছে। তার মানে এই পরমাণুটা আমার কি হয়ে গেছে তখন, নেগেটিভ চার্জ যুক্ত হয়ে গেছে। এই জন্য হচ্ছে এখানে মাইনাস দিয়ে বুঝাইছি যে এই যে পরমাণুটা আছে এটা হচ্ছে আমার একটা নেগেটিভ বেশি আছে, নেগেটিভ চার্জ যুক্ত। পজিটিভটা উল্টা, পজিটিভটা কি উল্টা বলবো, এটা হচ্ছে নিউক্লিয়াস, থাকে কয়টা, যদি 17টা থাকে, এখানে কি ছিল, 17টা, 17টা ইলেকট্রন ছিল। ও যখন দিয়া দিছে, দিয়া দিলে কি হয়ে যাবে, এখানে কি হইলো, -16, -16 না, 17 একটা দিয়ে দিলে কত হবে, -16। এখন 17 কাটতে গেলে এখানে 16টা, এখানে 16টা কাটবে, তার মানে একটা চার্জ আমার কি কেন্দ্রে রয়ে গেল না, ওই একটা চার্জের জন্য আমরা প্রকাশ করি হচ্ছে পজিটিভ দিয়া। আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে একটা ইলেকট্রন আমার কি হবে, যোগ হবে, কারণ সে একটা ইলেকট্রন আনছে, তার মানে 18টা ইলেকট্রন। বুঝতে পারছি। এখন ইলেকট্রনের সংখ্যা বলছি, সংখ্যা বললে আমি কি বলবো, শুধু 18 লিখবো, এখানে আমি কি লিখবো না, এর চার্জ লিখতে যাবো না, মানে -18 লিখবো না। সংখ্যা বলতে একদম নর্মালি কয়টা আছে এতটা বললেই হবে, ফাইন। তাহলে এই হচ্ছে আমার কি গেল, পারমাণবিক আহ সংখ্যা, বড় সংখ্যা এই সম্পর্কে যা ছিল সব আলোচনা হইলো। এখন বইয়ের ভিতরে হয়তো 2-3টা ম্যাথ আছে এই বিষয়ে, পারবা ম্যাথগুলা। আচ্ছা এখন আলোচনা করি, সেটা হচ্ছে যে পারমাণবিক ভর সংখ্যা কি, সেটা কিভাবে তুমি বের করবা। ধরো আমি বললাম যে এটা হচ্ছে সোডিয়াম, তো সোডিয়ামের এটা হচ্ছে 11, এখানে হচ্ছে 23। তো ভাই এটা কি আপনি মুখস্থ করলেন, বা এটা কিভাবে পারলেন, এটা ভাই মুখস্থ করতে হবে। যে নাইট্রোজেন এটা হচ্ছে 7, এটা হচ্ছে 14, অক্সিজেন এটা হচ্ছে 8, এটা হচ্ছে কত, 16। এখানে কি লিখলাম, 14 নাহলে 4 লিখছি কেন, ইংরেজিতে লিখতে হবে 14, আর 8 16। তারপর হচ্ছে কার্বন 12 6। সো এগুলো হচ্ছে তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে। এখন কিভাবে মুখস্থ করবো, মুখস্থ কেমনে করবো, সেটা সিস্টেম হচ্ছে একটা, অনেকে তো সবগুলো আসলে মুখস্থ রাখতে পারে না, সো ছোটো একটা ট্রিক দেখাই দিলে ম্যাক্সিমাম এটা মেনটেন করবে। লাইক দ্যাট হচ্ছে আমরা বের করবো কি পারমাণবিক ভর। তো পারমাণবিক ভর বলতে কোনটা বোঝাচ্ছি, এই যে উপরে যা আছে ভর সংখ্যা, পারমাণবিক ভর বলতে আমরা ভর সংখ্যা বোঝাচ্ছি, পরমাণুর ভর বলেই পারমাণবিক ভর, যাই হোক ইন্ডিভিজুয়াল মৌলের। তো কীভাবে বের করবো, যদি পারমাণবিক সংখ্যা তো আমরা জানবো, পারমাণবিক সংখ্যা কীভাবে জানবো, আমরা সিরিয়ালে মুখস্থ করবো, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন, এই যে আমরা, আমি একটু লিখি এখানে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন। তাহলে এখানে কয়টা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, ফ্লুরিন 9, তারপর হচ্ছে নিয়ন 10। সবগুলো লিখি, 20 পর্যন্ত লিখি, বলি কি বলো, সোডিয়াম হচ্ছে 11, সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 12, হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে 13, সিলিকন ফসফরাস সালফার, ও ব্যাড লাক। আচ্ছা যাই হোক, সিলিকন হচ্ছে 14, ফসফরাস হচ্ছে 15, সালফার হচ্ছে 16, ফ্লোরিন হচ্ছে 17, আর্গন হচ্ছে 18, তারপর হচ্ছে পটাশিয়াম হচ্ছে 19, আর 20 হচ্ছে ক্যালসিয়াম। এই আমরা 20টা লিখলাম। এখন ভাই আপনি কেমনে এটা মুখস্থ করছি, বুঝছো, মুখস্থ করতে হবে। তো এখানে হচ্ছে কি কি দেখো, এটা একটু বোঝাই তোমাকে, এটা বুঝতে হবে, এটা পারতে হবে, তাহলে ম্যাথ করতে পারবা না। তো এটা একটু কষ্ট লাগলেও এটা মুখস্থ করতে হবে।
এখানে হচ্ছে কি 1, এখানে হচ্ছে কত 5, সরি এখানে হবে 4, এটা চলে আসছে, এটা কাটতে হবে। তারপর হচ্ছে লিথিয়াম হচ্ছে 6, বেরিলিয়াম হচ্ছে 9, বোরন হচ্ছে 11, 12, 14, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 19, 20, 23, 24, 27, তারপর হচ্ছে 28, 31, 32, 35, 5, 40, 39, 40। এটাও মুখস্থ করতে হবে। এখন যদি মুখস্থ কষ্ট লাগে তাহলে কিভাবে করতে পারো দেখো, বুঝাই দেই। ধরো আমি একটু কালারটা চেঞ্জ করি, কালা কালার নিলাম। আচ্ছা ফাইন, এটা তো তোমাকে ক্রম অনুসারে মুখস্থ করতে হবে। এটা তো ভাই বোঝানি কিছু নাই, 1 2 3 4 যে ক্রম, এটা তো ক্রমে তুমি মৌলগুলো মুখস্থ করবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, আর্গন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম এক সিরিয়ালে মুখস্থ করবো। আচ্ছা ফাইন। তো এখান থেকে যেগুলো জোড় পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে জোড়, জোড় যেগুলো আছে, যেমন কি কি আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, এরকম যতগুলো জোড় আছে, জোড়ের সাথে শুধু 2 দিয়ে গুণ করবা, তাহলে যেগুলো আসবে সেগুলো হচ্ছে তোমার কি হবে, ভর সংখ্যা হয়ে যাবে। যেমন হিলিয়ামের ক্ষেত্রে আমরা দিছি কি 2 দিয়ে গুণ দিছি, তাহলে কত 4 আসছে, মিলে গেল। কিন্তু এই যে এক জায়গায় হচ্ছে বেরিলিয়াম 4 দুগুণে 8 না হয়ে গেছে, 9 হয়ে গেছে। এটা আমরা একটা হাইলাইট করে রাখলাম, কারণ এটা একটু একটু ব্যতিক্রম। বাস এটা আমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। এক, তারপর 6 দিয়া 2 দিয়ে গুণ দিছে 12 মিলে গেছে, 8 দিয়া 16 মিলছে, 10 থেকে 20 মিলছে, 12 24 মিলছে, 14 28 মিলছে, 16 32 মিলছে, 18 40 এই যে এটা মিলে নাই, 18 40 এটাও মিলে নাই, দুইটা মিলে নাই, 20 40 মিলছে। তার মানে জোড় সংখ্যার মাঝে দুইটা সংখ্যা মিলে নাই, সেটা হচ্ছে কি ব্রিলিয়াম আর হচ্ছে আর্গন। তার মানে এই দুইটা তুমি আলাদাভাবে মনে রাখবা। তাহলে এখানে 2 দিয়ে গুণ দিলে যেটা আসবে সেটা হচ্ছে কি আমার পারমাণবিক ভর। এবার যদি সেটা বিজোড় হয়, বিজোড় হয়, বিজোড়ে 2 দিয়ে গুণ করবা, তারপরে হচ্ছে প্লাস 1 দিবা, প্লাস কি করবা 1 করবা, তখন যেটা আসবে সেটা মিলে যাবে। কয়েকটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, ব্যতিক্রম কি, যেমন এই যে হাইড্রোজেন প্রথমে ব্যতিক্রম, 2 দিয়ে গুণ দিলে 2 আর 1 3 আসার কথা, কিন্তু এখানে কি আসছে, আসছে 1, তার মানে এটা একটা ব্যতিক্রম, মনে রাখতে হবে, তাই না? তারপর হচ্ছে আচ্ছা, তারপর 3, 3 দিয়ে 6, না লিথিয়াম তো দেখি আহ, না 6 7 হবে, সরি এখানে হবে 7, এটা আমার ভুল হয়েছে, এখানে 7 হবে লিথিয়ামের, এটা হয়েছে। অথবা এরকমও থাকতে পারে যে 6.9, তাহলে যে 6.9 যেটা আলটিমেটলি সেটা হচ্ছে কি 7ই ধরা যায়। ঠিক আছে, আমরা 7 ধরে করব, ফ্র্যাকশনে যাব না। আচ্ছা, তাহলে হচ্ছে 5 5 দুগুণে 10 11 মিলছে। তারপর হচ্ছে 7 7 দুগুণে 14, তার মানে আরেকটা ব্যতিক্রম পাইছি। 7 দুগুণে 14 মানে আরেকটা ব্যতিক্রম পাইছি। তারপর 9 দুগুণে 18 1 19 মিলছে, 11 দুগুণে 22 1 23 মিলছে, 13 দুগুণে 26 1 27 মিলছে, 15 দুগুণে 30 1 31 মিলছে। এই যে এখানে একটা মিল পাইছি, যেটা হচ্ছে 17 দুগুণে 34 1 35 হওয়ার কথা, কিন্তু হয়েছে 35.5 মানে 35.5, এটা একটু ব্যতিক্রম। তারপরে 19 দুগুণে কত 8, হ্যাঁ ঠিক আছে, তো 38 আর 1 হচ্ছে 39, ঠিক আছে। আর এখানে এটা তো নাই, তা বিজোড় সংখ্যা সবগুলো মিলছে। ব্যতিক্রম কয়টা, 5টা ব্যতিক্রম, ব্যতিক্রম কয়টা 5টা, তাহলে ব্যতিক্রম কয়টা বলো, ব্যতিক্রম কয়টা 5টা। ব্যতিক্রমগুলো পারলে বাকিগুলো পারার দরকার আছে, দরকার নাই, এমনি পারবা। এখান থেকে কীভাবে মনে রাখতে পারবা, তাহলে ব্যতিক্রম হলো, ব্যতিক্রম হলো, ব্যতিক্রম কারা কারা বলতো দেখি, সরি কি লিখতেছি, ব্যতিক্রম হলো নাইট্রোজেন, নাইট্রোজেন আর ক্লোরিন। কি বলেন ভাই, ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন, নাইট্রোজেন আর ক্লোরিন দুইটা ব্যতিক্রম, আপনি তো 5টা দিয়েছেন, ব্যতিক্রম দুইটা কেমনে? আসলে এটাই একটা ছন্দ, বুঝছো? ব্যতিক্রম বলতে আমরা বলবো হচ্ছে কি বেরিলিয়াম, ব্যতিক্রম বলতে বেরিলিয়াম, তাই বেরিলিয়াম ব্যতিক্রম, হলোতে হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেন চলে আসছে। ব্যতিক্রম হলো কি কি, বেরিলিয়াম হাইড্রোজেন, নাইট্রোজেন তো নাইট্রোজেন, আর মানে হচ্ছে আর্গন, আর ক্লোরিন তো হচ্ছে ক্লোরিন। আর কিছু বোঝার আছে বলো, কিভাবে মুখস্থ করবা, কেমনে করবা, মোটামুটি সব হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে
আইসোটোপ, আইসোবার এগুলো সম্পর্কে। এখন এগুলো হচ্ছে কি যে একটু আগে একটা বলছি, তোমাকে একটু বলি যে আমরা প্রিভিয়াস স্লাইডে যদি যাই, এখানে কি দেখছি এটা দেখো তো, একটু লক্ষ্য করো যে এখানে লক্ষ্য করলে কি দেখবা, নাইট্রোজেন হচ্ছে 14.7, রাইট? অক্সিজেন হচ্ছে কত, 16.8। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি সংখ্যা, বর সংখ্যা, তাই না? বর সংখ্যা হচ্ছে 14, আর কত, পারমাণবিক সংখ্যা 7। তাহলে নিউটন সংখ্যা কত হবে বলো তো? এই দুইটার পার্থক্য না, তাহলে পার্থক্য কত আসছে, 7 14, তার মানে এটা 7, হ্যাঁ 7। আবার এটা হচ্ছে কি, অক্সিজেন, রাইট? অক্সিজেনের কত হচ্ছে 8 16, তাই না? তাহলে এখানে যে পার্থক্য দেখি, এটার পার্থক্য কত আসবে, পার্থক্য কত আসবে, উত্তর হচ্ছে 8। এখন এটার একটা আইসোটোপ আছে, যেটা হচ্ছে কি হবে, অক্সিজেন, এখানে হবে 15, আর নিচে হবে হচ্ছে 8। এটা কার আইসোটোপ, মানে আইসোটোপ শব্দটা বোঝাই না, তারপর আইসোটোপ বলতেছি, একটু বুঝো গেলে জিনিসটা। এটা একটা আইসোটোপ হবে, সেটা হচ্ছে অক্সিজেন, এরকম হবে। আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান, তাহলে এখানে 8 এখানে 8 হবে, কিন্তু উপরে বর সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, তাহলে 15 হয়েছে। তাহলে ওই 15 থেকে এখানে দুইটা যদি পার্থক্য করি, কত আসবে, 7 আসবে, 7। তার মানে আইসোটোপ হচ্ছে, আইসোটোপ, আমি এখন এখানে যাই, একটু বুঝাই, বুঝতে পারবা। আইসো মানে হচ্ছে সমান, আইসো মানে হচ্ছে সমান, সেম, একই, সেম বা একই। এখন যদি আমরা বলি আইসোটুপ, আইসোটুপ লাস্টে কি আছে, প আছে, এখান থেকে মনে রাখবো হচ্ছে প্রোটন সমান, প্রোটন সমান, প্রোটন সমান। এখন ওই বললাম অক্সিজেনের 16 8 রয়েছে নর্মাল, তারপর হলো 15 8 অক্সিজেন। তার মানে এখানে এটা হচ্ছে কি সংখ্যা, প্রোটন সংখ্যা, আমরা আগে চিনে আসছি, এটা কি সংখ্যা, প্রোটন সংখ্যা। এই দুটো প্রোটন সংখ্যা, কিন্তু বর সংখ্যা চেঞ্জ, সেটা হচ্ছে আইসোটোপ। তার মানে আইসোটোপ হচ্ছে সেম, কি সেম, প্রোটন সংখ্যা। ভিন্ন কি, ভিন্ন হচ্ছে নিউট্রন সংখ্যা ভিন্ন, ভিন্ন কি সংখ্যা, বর সংখ্যা ভিন্ন, সেটা হচ্ছে আইসোটোপ। বিস্তারিত তুমি লিখবা, আইসোটোপ লেখা, তারপর লিখবা হচ্ছে আহ, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান, বর সংখ্যা ভিন্ন, হ্যাঁ, নিউট্রন সংখ্যা ভিন্ন, তারা হচ্ছে আইসোটোপ। এক্সাম্পল এটা দিতে পারো। তারপর আরও অনেক আইসোটোপ আছে, যেমন বইয়ের মাঝে দেওয়া আছে হাইড্রোজেনের, হাইড্রোজেনের কয়টা আইসোটোপ, 7টা আইসোটোপ, কয়টা আইসোটোপ, 7টা, 7টা আইসোটোপ। তার মানে আইসোটোপের প্রোটন সংখ্যা সবগুলো কি হবে, এক হবে, রাইট? সবগুলো কি হবে, এক হবে। চেঞ্জ হবে কোনটা, এটা হবে 1 2 3 4 5 6 7। উপরে বর সংখ্যা চেঞ্জ হবে, বর সংখ্যা চেঞ্জ হলে আলটিমেটলি এখানে নিউটন সংখ্যা 0, এখানে নিউটন সংখ্যা আসছে 1, এখানে নিউটন সংখ্যা আসছে 2, নিউটন সংখ্যা 3, নিউটন সংখ্যা 4। এভাবে হচ্ছে নিউটন সংখ্যা চেঞ্জ হয়, বুঝতে পারছি? তো চেঞ্জ হয়ে যায় কি 5 6, এভাবে নিউটন সংখ্যা চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে হচ্ছে 2 3 4 5 6, তার মানে চেঞ্জ হয়েছে কি নিউটন সংখ্যা এবং বর সংখ্যা, তখন তারা কি হয়েছে আইসোটোপ। আর এই হাইড্রোজেন, হিলিয়াম, সরি এখানে তো হাইড্রোজেন হিলিয়াম আসবে কেন, এটা তো হাইড্রোজেনের আইসোটোপ, হাইড্রোজেন বা প্রোটিয়াম, তারপর হচ্ছে কি ডিউটেরিয়াম, আর 3 নম্বর হচ্ছে ট্রিটিয়াম। বইয়ের মাঝে আছে, দেখো তুমি, এটা হচ্ছে হাইড্রোজেন অথবা প্রোটিয়াম, 2 নম্বরটা হচ্ছে ডিউটেরিয়াম, 3 নম্বর হচ্ছে কি ট্রিটিয়াম। এই তিনটা হচ্ছে কি, তিনটা হচ্ছে প্রাকৃতিক, তিনটা হচ্ছে কি প্রাকৃতিক, প্রাকৃতিক। আর বাকি যে 4টা আছে সেটা হচ্ছে কি কৃত্রিম, এগুলো হচ্ছে কি কৃত্রিম, মানে প্রাকৃতিকভাবে 3টা স্থায়ী হয় পাওয়া যায়, আর এগুলো হচ্ছে গবেষণাগারে তৈরি হয়, এজন্য হচ্ছে এরা কৃত্রিম। বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে আইসোটোপ আশা করি বুঝছো। এখন যদি বলে আইসোটুন, আইসোটুন, আইসোটুন বলতে কি বোঝাচ্ছে? আইসোটুন হচ্ছে লাস্টে কি আছে, দুর্দান্ত, তার মানে নিউট্রন, নিউট্রন সংখ্যা সমান। এখন নিউটন সংখ্যা সমান কেমনে, ওই যে আমরা আগে বলছিলাম, ধরো আমরা যদি এই আইসোটোপটা নেই, আইসোটোপের এই অংশটা নেই, আর হচ্ছে 14 7 নাইট্রোজেন, নাইট্রোজেন নিলাম, এই দুটা মৌলের সাথে যদি কম্পেয়ার করি, এখানে নিউটন সংখ্যা কত, নিউটন সংখ্যা কত, বর সংখ্যা মাইনাস
প্রোটন সংখ্যা, তাই তো নিউট্রন সংখ্যা এখানে হচ্ছে 8। আর আচ্ছা এটা না, এটা নিলেই হচ্ছে। আর এখানে হচ্ছে কত, 8 16। এটা এবং এটার সাথে কম্পেয়ার করলে এখানে নিউট্রন সংখ্যা 8, এখানেও নিউট্রন সংখ্যা 8। তার মানে এই অক্সিজেন এবং এই নাইট্রোজেন হচ্ছে পরস্পরের কি, আইসোটুন, নিউট্রন সংখ্যা সমান। তাহলে ভিন্ন কি কি, দেখো ভিন্ন কি কি আসতেছে, বর সংখ্যা ভিন্ন আসতেছে, এখানে 16, এখানে হচ্ছে 16 আর 14, বর সংখ্যা ভিন্ন। বর আর কি আসছে, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা ভিন্ন। তার মানে যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন, তারা হচ্ছে পরস্পরের আইসোটুন। আইসোটোপ শিখলাম, আইসোটুন শিখলাম। আইসো থাকলেই সেটা হচ্ছে কি সমান হবে। এখন আইসো বার আসতে পারে, আইসো বার, আইসো বার, বার মানে ভর, তাহলে ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান, ভর সংখ্যা কি সমান। এখন ভর সংখ্যা কোথায় থাকে, উপরে থাকে, এটা হচ্ছে ভর সংখ্যা 14, এটা হচ্ছে কি 16, তাই না? তো ভর সংখ্যা সমান কার হইতে পারে, আমরা যদি এখানে দেখি, আমি একটু দেখাই, এখানে দেখো এই যে আর্গন, আমি মার্কার দিয়ে বা এরো চিহ্ন দিয়ে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে আর্গন 18 40, 40 হচ্ছে বড় সংখ্যা, ভিন্ন 18 হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, তাহলে 40 বড় সংখ্যা। আবার ক্যালসিয়ামে যদি তাকাও, ক্যালসিয়াম হচ্ছে কি, ক্যালসিয়াম হচ্ছে এখানে ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে কি আমার 40 হচ্ছে কি, কি 40, 40 হচ্ছে আমার বড় সংখ্যা, তাহলে এখানে আর্গন এবং ক্যালসিয়ামের বড় সংখ্যা 40, কিন্তু কি পারমাণবিক বা প্রোটন সংখ্যা হচ্ছে 18 20 ভিন্ন। বা মাঝখানে যদি আমি নিউট্রন সংখ্যা চিন্তা করি, নিউট্রন সংখ্যা কি হবে, ভিন্ন হবে। তার মানে এরা পরস্পরে কি হবে, তাহলে লিখতে পারি ক্যালসিয়াম 20 40, আর হচ্ছে কি ওই উ আর্গন 40 18, এই দুইটা হচ্ছে পরস্পর কি আইসো বার, বর সংখ্যা সমান। তারপর আর কি আসতে পারে, আইসো বার গেলে আবার হচ্ছে আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক বলতে কি বোঝাচ্ছে, আইসো ইলেকট্রনিক বলতে এখানে পাচ্ছে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান। এখন ইলেকট্রন সংখ্যা সমান বলতে এটা আবার কিরকম, যেমন আর্গন লিখলাম, এটা হচ্ছে আর্গন, তারপর হচ্ছে ক্লোরাইড, হ্যাঁ, এটা আর হচ্ছে ক্যালসিয়াম প্লাস। দেখো আর্গনের ইলেকট্রন সংখ্যা কেমন, কত 18, কারণ এটা হচ্ছে কোনো চার্জ আছে এখানে, চার্জ নাই, তাহলে আর্গনের এখন কোনো চার্জ দিছি, চার্জ নাই। আর্গনের প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তাই 18। এবার হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের কত, ক্লোরিনের আমরা জানি হচ্ছে পারমাণবিক সংখ্যা কত 17, কিন্তু মাইনাস দিয়ে একটা বোঝাচ্ছি, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, কিভাবে গ্রহণ করছে, কেন মাইনাস আগে বুঝাইছি। তার মানে এটা হবে কত, একটা যুগ হবে 18। পটাশিয়াম কত 19, পটাশিয়ামের সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা 19। এক ক্রমশ মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ না করলে কঠিন লাগতেছে। তো প্রথম এই 18টা বা 20টা মানে একদম মুখস্থ করে ফেলবা, তাহলে হচ্ছে সহজে বুঝতে পারবা। তাহলে ওইখানে ছিল কত 19, তাহলে প্লাস বলতে একটা সাইডে দিছি, সাইডে দিয়ে কত হয়েছে 18, তার মানে প্রত্যেকটা ইলেকট্রন সংখ্যা সমান। তার মানে এরা প্রত্যেকে হচ্ছে কি আইসো ইলেকট্রনিক। আরো অনেক শব্দ আছে, যেমন হচ্ছে আইসোমার, আইসোমার, তারপর আইসো ডায়াস্টার, তো অনেক শব্দ আছে, হ্যাঁ। তো এগুলো এখন লাগবে না, যতটুকু লাগবে ততটুকু দেখাইছি, চারটাও লাগে না তবুও চারটা দেখাইছি, এগুলো পারলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে যেহেতু আইসোটোপ আলাপ করছি, এবার আইসোটোপের কি করতে হবে, ব্যবহার। তাহলে আইসোটোপের ব্যবহার অনেক অনেক গুরুত্বপূর্ণ, আইসোটোপের ব্যবহার। আচ্ছা, আইসোটোপের ব্যবহার কি কি আছে, আমি এটা লিখতেছি না, আমি শুধু বলে দেব, তোমরা এই করবা। যেমন এই একটা শব্দ তোমার এখানে পরিচয় করায় দিই, সেটা হচ্ছে আইসোটোপ তো পড়ছি, তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ মানে আইসোটোপেই, আইসোটোপের ভিতরে কিছু আইসোটোপ আছে, সেগুলো হচ্ছে তেজস্ক্রিয়। তো কারা তেজস্ক্রিয়, তো আইসোটোপের মধ্যে যে সকল আইসোটোপ, যে সকল আইসোটোপ কি করে, যে সকল আইসোটোপ তুমি লিখো, যে সকল আইসোটোপ বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের, এটা কি, কি কি ধরনের শব্দ লিখলেন, কোন ভাষা, এটা হচ্ছে গ্রিক ভাষা, এটা আপাতত মুখস্থ করো, আলফা বিটা গামা, তিনটা মুখস্থ করো, এগুলো হচ্ছে রশ্মি। তাহলে যে সকল আইসোটোপ বিভিন্ন ধরনের, যেমন কি কি আলফা বিটা গামা, বিকিরণ করে, কি করে বিকিরণ করে, বিকিরণ করে, মানে এগুলো হচ্ছে কি করে ছেড়ে দেয়, বের করে দেয়।
সো বিকিরণ করে পাশাপাশি অন্য পরমাণুতে, অন্য মৌল বা অন্য যৌগ বা অন্য পরমাণুতে পরিণত হয় এবং তাদেরকে কি বলা হবে? তেজস্ক্রিয় আইসোটোপ। আর এই সকল আইসোটোপ শনাক্তকরণ করা হয় কিভাবে? শনাক্তকরণ করা হয় শনাক্তকরণ করা হয় কিভাবে বলো? কিভাবে শনাক্তকরণ করা হয়েছে? গাইগার কাউন্টার দ্বারা। গাইগার কাউন্টার বা এটা আবার কি? কাউন্টার। এটা হচ্ছে বা একটা যন্ত্র। কি? এটা একটা যন্ত্র। গাইগার কাউন্টার একটা মেশিন। এই মেশিনের মাধ্যমে হচ্ছে এই সকল বিকিরণ কি বিকিরণ হচ্ছে? আলফা বিকিরণ হচ্ছে না গামা বিকিরণ হচ্ছে অথবা কতটুকু পরিমাণ বিকিরণ হচ্ছে এই সকল বিষয় হচ্ছে এটা দিয়ে করা হয়। এটা শুধু নাম জানলেই হলো যে কোনটা দিয়ে করা হয় বা কোন যন্ত্র দিয়ে করা হয়? গাইগার কাউন্টার। আর বেশি কিছু জানতে হবে না। এটা হচ্ছে শনাক্তকরণ করা হয়। আচ্ছা, তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ কারা? যারা হচ্ছে বিভিন্ন ধরনের আলফা বিটা গামা রশ্মি কি করে? বিকিরণ করে। আচ্ছা, তো ওরা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে গামা রশ্মি, গামা একটা রশ্মি বিকিরণ করে। এই গামা রশ্মির একটা ক্ষতিকর প্রভাব আছে, সেটা কি করে? গামা রশ্মি হচ্ছে যে মানব কোষ আছে, মানব কোষ এটা জীবন্ত, একদম সরাসরি জীবন্ত মানব কোষ কি করে? ক্ষতি করে বা এটাকে ধ্বংস করে দেয়, ক্ষতি সাধন করে, যাই হোক, ক্ষতি করে। এটা বেশি হারে ক্ষতি করে। অন্যান্য রশ্মি ক্ষতি করে, তবে রেট হচ্ছে এটা সবচেয়ে বেশি ক্ষতি করে। আচ্ছা, তাহলে এখন আমি বলি যে কি কি হয়। তারপর হচ্ছে আমি শব্দগুলো বলবো যে টেকনেশিয়াম 99, এটা হচ্ছে হাড় ভেঙে যাওয়া, হাড় ভেঙে যাওয়া, হাড় ভেঙে যাওয়া এই ই করে। তারপর হচ্ছে প্লাস ব্যথা, ব্যথা নিরাময়ে সেটা কি করা হয়? ব্যবহার করা হয়। তারপর আর কি কি আছে? প্লুটোনিয়াম, এগুলো শেষের দিকের মৌল। কারণ তেজস্ক্রিয় আইসোটোপ গুলা প্রথম যে পর্যায় সারণীর প্রথম দিকে যে মৌলগুলো এগুলা বিকিরণ করে না তেজস্ক্রিয়তা, এগুলো শেষের দিকে এগুলো বিকিরণ করে। এই জন্য হচ্ছে আমরা এগুলা ইউজ করব। শব্দগুলো একটু কঠিন, একটু মুখস্থ করে নিও কষ্ট করে। প্লুটোনিয়াম, প্লুটোনিয়াম কত? আহ 238, প্লুটোনিয়াম 238, এটা হচ্ছে হার্টের পেসমেকার। এখন হার্ট কি? হার্ট হচ্ছে ওই যে সবার প্রথম যেটা দেখাইছিলাম না, একদম পার্ট ওয়ানে লেকচারে, তো মানব শরীরে যেখান থেকে সাপ্লাই হয়, ব্লাড সাপ্লাই হয় সারা দেহে, ওটা হচ্ছে হার্ট। হার্টে যদি কোনো সময় হয়ে যায়, মানে পাম্প করা ক্ষমতা কমে যায়, পাম্প করা বলতে ও একবারে সংকুচিত হয়, তারপর হচ্ছে হার্ট থেকে ব্লাডটা তার যে ধমনীগুলো আছে ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়ায়া যায়। তো ওই যে পাম্প করা যে একটা ক্রিয়া, ওই ক্রিয়াটা মূলত পেসমেকার নিয়ন্ত্রণ করে। ওই পেসমেকার যদি তোমার হয়ে যায়, উইক হয়ে যায় অথবা পাম্প করতে অক্ষম হয়ে যায়, তখন হচ্ছে কি হয়? ওইখানে আমাকে একটা ওইটার স্বয়ংক্রিয় বা সক্রিয়তা বজায় রাখার জন্য আলাদা একটা মেশিন বসানো লাগে বা একটা যন্ত্র বসানো লাগে, সেটাকে বলা হচ্ছে পেসমেকার। বুঝছো? তাহলে হার্টের ওই পেসমেকারে পেসমেকার বিস্তারিত জানতে পারবা একটু বড় হলে, এখন নামটা শুনে রাখো। হার্টের পেসমেকারে কি হয়? পেসমেকারে ব্যবহার করা হয়, একটু বিস্তারিত তুমি লেখো। তারপর আর কি কি আছে? যেমন হচ্ছে সাইট কোবাল্ট, সাইট কোবাল্ট কি করা হয়? ক্যান্সার কোষ ধ্বংস করে। তারপর আর কি কি আছে? আর হচ্ছে পৃথিবীর বয়স নির্ণয়, পৃথিবীর বয়স নির্ণয়ে ব্যবহার করা হয়। তারপরে আর কি বলা যায়? তারপর হচ্ছে থাইরয়েড গ্রন্থির 131 আয়োডিন, এটা হচ্ছে থাইরয়েডে গ্রন্থির, থাইরয়েড যে গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, কই আছে, বা গ্রন্থি কি, এগুলো আপাতত এত বেশি জানার দরকার নাই, শুধু নামটা মুখস্থ করো, একটু বড় হলে বুঝতে পারবা। থাইরয়েড গ্রন্থির কি করে? থাইরয়েড গ্রন্থির অতিবৃদ্ধি রোধ করে, অতিরিক্ত বৃদ্ধি রোধ করে। তারপর আর কি কি আছে? তারপর হচ্ছে 32 ফসফরাস, এটা হচ্ছে ব্লাড ক্যান্সার নিরাময় করে। ব্লাড ক্যান্সার লিখলাম, ব্লাড ক্যান্সার নিরাময় করে। এখন ব্লাড ক্যান্সার হচ্ছে লিউকেমিয়া, মূলত লিউকেমিয়া। এটা একটু মুখস্থের বিষয়, কষ্টের বিষয়, আমি জানি। তবে যদি পরীক্ষা আসে যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, উদ্দীপক এমনভাবে বললো যে আহ, উদ্দীপকের মাঝে একজন ব্যক্তি বা একজন গবেষকের নাম বলছে, তো গবেষণাগারে
গবেষণা করতে যায় তিনি বিভিন্ন ধরনের রশ্মি নির্গমনের ঘটনা দেখলেন, অথবা এমন কিছু আইসোটোপ দেখলেন যেগুলো থেকে রশ্মি নির্গত হয়। তো কোশ্চেনে বললো ওই যে ঘটনা ঘটছে বা উনি যে রশ্মিগুলো দেখছেন ওই রশ্মিগুলো ক্ষতিকর প্রভাব কি কি, তখন হচ্ছে তোমাকে এগুলো লিখতে হবে, বুঝছো? ভালো মার্কস পেতে হলে এগুলো ক্যারি করতে হবে, লিখতে হবে। এই জন্য লিখে দিচ্ছি। তারপর আর কি লিখতে পারো, তারপর আর বিভিন্ন লেখলা যে কৃষিক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন জায়গা হচ্ছে বিভিন্নভাবে ইউজ করা হয়। এগুলো আমি স্লাইড দিয়ে দিব। তুমি যদি নোট করে এনশিওর করতে পারো তাহলে হচ্ছে আমি তোমাকে স্লাইড দেবো, মাথায় রেখো। কারণ তুমি নোট না করলে এটা কিন্তু আসলে বেশি একটা এফেক্টিভ হবে না। আমি ঠিক আছে দেবো, বাট তুমি সেটা কইরো, এটা অনেক কাজে আসবে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমার আহ, মোটামুটি আইসোটোপের আলোচনা। আইসোটোপের আলোচনা একটা বিষয় হচ্ছে, আমরা যখন আইসোটোপ পড়ছিলাম তখন হচ্ছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ পাইছিলাম, 1 1 সেটা হচ্ছে কি প্রোটিয়াম, তারপর হচ্ছে 2 1 হাইড্রোজেন হচ্ছে কি ডিউটেরিয়াম, 3 1 হাইড্রোজেন হচ্ছে কি ট্রিটিয়াম। এখন 3টা মাঝে একটু বইয়ে একটা ছক আকারে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পার্থক্য দেওয়া আছে কোনটায় কীভাবে প্রকাশ করা। এটাকে এভাবে লেখা যায়। আর এই ডিউটেরিয়ামকে আমি এভাবে লিখতে পারি যে কি D 2 1, আর ট্রিটিয়ামকে আমি এভাবে লিখতে পারি যে 3 T, এখানে 1 লিখতে পারি, ট্রিটিয়াম। ঠিক আছে। আর কোনটার প্রোটন আছে কয়টা, যেমন এটার প্রোটন আছে 1, এটার প্রোটনও 1, এটার প্রোটনও 1, এটার নিউটন হচ্ছে ভর সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা নিউটন সংখ্যা কত, নিউটন সংখ্যা হচ্ছে 0, নিউটন সংখ্যা হচ্ছে 1, নিউটন সংখ্যা হচ্ছে 2। তারপরে কি বলা যায় যে শতকরা পরিমাণ, শতকরা কতটুকু আছে, শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ আমার যে প্রোটিয়ামটা আছে সেটা সবচেয়ে বেশি পাওয়া যায়, তার মানে 99.98%। এটা সবচেয়ে বেশি প্রকৃতিতে পাওয়া যায়। তারপর এটা পাওয়া যায় 0.015%। আর এটা খুব কম, খুবই কম, খুবই কম, বা নাই বললেই চলে, বা নাই বললেই চলে। সে একটা পার্থক্য দেওয়া আছে, লিখে দিলাম, এটাও লিখে রাখতে পারো। তাহলে মোটামুটি হচ্ছে আমার আইসোটোপ সম্পর্কে যা জানার সব জানা হয়ে গেছে। এখন আমরা, আমার মনে হয় আহ, এই লেকচারটা এখানেই শেষ করা যেতে পারে। আমরা পরবর্তীতে হচ্ছে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে বিভিন্ন মডেল নিয়ে। সো মডেল নিয়ে আলাদা একটা লেকচার হবে। তো এখানে আমি যা পড়ছি আমি একটু বই একটু দেখায় দিই, তাহলে তুমি হচ্ছে সহজে এই বিষয়টা রিয়েলাইজ করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আহ, বই। বই কি আছে দেখো, প্রথম হচ্ছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার। এখানে বিভিন্ন পরমাণু স্ট্রাকচার নিচে কিভাবে থাকে এগুলো আমরা এখনো পড়ি নাই, তবে এতটুকু জানি এটা হচ্ছে নিউক্লিয়াস মাঝখানে যেটা থাকে, আর এগুলো হচ্ছে বিভিন্ন কি বলে বৃত্তাকার কক্ষপথ বা উপবৃত্তাকার কক্ষপথ, হ্যান ত্যান, এটা আমরা পরবর্তীতে জানবো। এগুলোতে কি থাকবে, ইলেকট্রন থাকবে, এতটুকু আমরা জানি। ঠিক আছে। এগুলো হচ্ছে বিভিন্ন লুপ, সো লুপ পরবর্তীতে আলোচনা করা হবে। আচ্ছা, তো এগুলো হচ্ছে বিভিন্ন নাম, এই অ্যাটম, অবিভাজ্য, বিজ্ঞানী ডাল্টন, কে কোন সালে প্রমাণ করেছে, জন ডাল্টন, এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়ের আলোচনা। সো এটা এখানে রিপিট করছে, প্রথম অধ্যায় পড়াইলে আমরা সেখানে বলে দেবো, এই জন্য এই লেকচার হচ্ছে এটা আমরা বলে নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটা কথা বলছে যে পরমাণুর চেয়েও, এদের বাংলায় পরমাণুর চেয়েও ক্ষুদ্র কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। তার মানে মূলত হচ্ছে যেগুলো স্থায়ী সেগুলোর নাম কথা বলছে এখানে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা চিনছি, তো এটা আমরা দেখবো। আচ্ছা, তো প্রথমে বলছে এই যে পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কি কি সেগুলো তো আমরা পড়ে আসছি। এই যে পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদের মৌলিক পদার্থ বলা হয়। 118টা আবিষ্কৃত হয়েছে, 98টি প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলো গবেষণাগারে, আর 26 জনের মৌল আছে, বাস এটা আমরা বলে ফেলছি। তারপর যৌগিক পদার্থ, যেগুলো হচ্ছে বাংলা বিভিন্ন পদার্থ পাওয়া যায়। এই যে কোথায় মৌলিক পদার্থ বাংলা শুধু ওই পদার্থ পাওয়া যায়, পানিকে ভাঙা হয়। আচ্ছা, এখানে উদাহরণ দিছে পানি, এটা আমরা আহ, বুঝতে পারছি মানে একটা বাংলায় একটা না একাধিক বিষয় পাওয়া যাবে, একাধিক পদার্থ পাওয়া যাবে। তারপরে যে অণু, পরমাণু, অ্যাটম, মলিকিউল সম্পর্কে আলোচনা করছে। অণু কি, পরমাণু কি, এই যে অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করে, তার মানে এই দুইটা অক্সিজেন পরমাণু। তাহলে ইন্ডিভিজুয়াল হচ্ছে একটা অক্সিজেন হচ্ছে অণু, পরমাণু, আর দুইটা মিলে হচ্ছে কি অণু। এটা আলোচনা করছে। তারপর হচ্ছে প্রতীক নিয়ে আলোচনা করছে, প্রতীক আছে, আমরা বলছিলাম প্রতীকের ইংরেজি নাম আছে, ইংরেজি নাম দিছে এখানে, এই যে ইংরেজি নাম, তারপর এই যে লেটিন নাম, তারপর হচ্ছে কিছু আরবি নাম এখানে দেয় নাই নাকি, আচ্ছা আরবি নামটা উল্লেখ করে নাই, আরবি কিছু নাম আছে। সো এরা এতটা ইম্পর্টেন্ট না, তোমার এই সঙ্গে এই প্রতীকটা মানলেই হলো। তারপর হচ্ছে সংকেত, ফর্মুলা, সংকেত, এই যে সংকেত এখানে উল্লেখ করা আছে কতগুলো সংকেত, আমরা হচ্ছে এই সংকেত কীভাবে করতে হয় সেটা দেখাইছি। তারপর পরমাণুর ভেতরের কণা, আমরা কণা সম্পর্কে আলোচনা করছি। এই যে এখানে হচ্ছে কি দেওয়া আছে, আদান বা চার্জ দেওয়া আছে,
প্রকৃত আধান বা চার্জ, তারপরে ভর দেওয়া আছে, সবগুলো দেখছি। আপেক্ষিক আধানও দেখছি, আপেক্ষিক ভরও দেখছি, প্রতীকও দেখছি, এক্সট্রা আরও ইনফরমেশন দেখছি, কোন বিজ্ঞানী আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, এগুলোও আমরা জানছি। সো আমরা একটু অ্যাডভান্স জানছি। তো ওই ছকটাই পড়বা। তারপর হচ্ছে এই পারমাণবিক সংখ্যা, সেটাও জানছি। ভর সংখ্যা কীভাবে প্রকাশ করা হয়। তারপর এখানে সোডিয়াম দিয়ে উল্লেখ করছে, আমিও সোডিয়াম দিয়েই তোমাদেরকে দেখাইছি, যাতে তোমরা বইয়ের সাথে রিলেস করে পড়তে পারো। আলাদা দিলে হয়তো বই কেমনে কেমনে কই থেকে আসলে একটু ভয় পাইতে পারো। সেই জন্য প্রথম দিক দিয়ে আমি সহজ করে বুঝাইছি। আমরা যখন একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবো, দেন হচ্ছে আমরা মোটামুটি আর একটু ডিটেলসে গভীরভাবে আলোচনা করবো। তবে প্রাথমিকভাবে এতটুকুই জানতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানেই তারা শেষ করে দিছে, আইসোটোপের কথা উল্লেখ করা নাই। তারা মানে আরও যা অ্যাডভান্স আলোচনা করছে এখানে নাই। প্রিভিয়াস যে তোমাদের ইয়ে ছিল, আমরা যে সময় পড়ছিলাম, আমাদের আগে যারা পড়ছিল তাদের বইগুলাতে আরেকটু বেশি ছিল। তো আমি মোটামুটি সব মিলাই হচ্ছে এমনভাবে দেখাইছি যেন তুমি একটু ভালোই জানতে পারো, অ্যাডভান্স জানতে পারো। তুমি একজন ভালো শিক্ষার্থী হিসেবে তুমি যেন একটু আগায় থাকতে পারো, ঠিক আছে? তারপর যদি তোমাকে কাজ দিছে, দেখো এখানে বলছে 7 3 লিথিয়াম এবং 9 4 বেরিলিয়াম মৌলের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বের করো। পারবা না বলো তো? তোমার যে কোনো মৌল দিলে বুঝাই দিছি না? এই তো একদম সহজ, পারবা। লেকচার কমপ্লিট দেখলে এটা পারবা। এরপর হচ্ছে মডেল। আমরা মডেল নিয়ে আলোচনা করি নাই, তার মডেল নিয়ে এই লেকচারের পরবর্তী লেকচার আলোচনা করব। মডেল আছে, মডেলের পরে হচ্ছে হচ্ছে কি, বোরের সাফল্য, বোর মডেল, রাদারফোর্ড মডেল, তারপর হচ্ছে ম্যাক্সওয়েলের একটা ছোটোখাটো মডেল আছে ওইটা। তারপর হচ্ছে উপশক্তি স্তর, খুবই খুবই ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে আমাদের এখানে উপশক্তি স্তরের আলোচনা। তো এটা আমরা আলোচনা করব। আর এটা হচ্ছে এই অধ্যায় না, মূলত রসায়নের অন্যতম একটা বেসিক হচ্ছে এই উপশক্তি স্তরের ধারণা বা অরবিটালের ধারণা। তো এটা আমরা আলোচনা করব থার্ড লেকচারে। সেকেন্ড লেকচারে আমরা হচ্ছে মডেল, থার্ড লেকচারে হচ্ছে আমরা এই সকল বিষয়ে আলোচনা করব। তারপর হচ্ছে কিছু ব্যতিক্রম, ইলেকট্রন বিন্যাস। তারপর হচ্ছে এখানে আছে আহ, পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। এরপর হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে গড় নির্ণয়। এই শেষ, এরপরে আর নাই। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার, আচ্ছা আচ্ছা, এখানে তেজস্ক্রিয় আইসোটোপ দিছে শেষে না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি, তাহলে বই আছে। আচ্ছা, ও একটা ইনফরমেশন আমি মিস করে গেছি, সেটা হচ্ছে 3000 সংখ্যক বেশি আইসোটোপ সম্পর্কে জানা গেছে। কোনো কোনো বই হচ্ছে 1300 আইসোটোপ লিখছে। সো 1300 3000 দুইটাই হইবে। যদি অপশনে থাকে 3000 তাহলে 3000 দিবা, 3000 না থাকলে 1300 থাকলে 1300 দিবা। আচ্ছা, তাহলে এখানে কয়েকটা উল্লেখ করছে, টেকনিশিয়াম 99, লাইফ টাইম 6 ঘন্টা, এটা বলছে। তারপর আয়োডিনের কথা বলছে, তারপরে কোবাল্টের কথা বলছে, ফসফরাসের কথা বলছে। আচ্ছা, তিনটা। আমি আরো অনেকগুলো বলছি, তুমি সবগুলো লিখতে পারো। ফসলের পুষ্টিতে, কৃষিক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনে, এগুলো শুধু শিরোনাম বলে তুই একটা লাইন লিখলে হবে। এই তো আমাদের শেষ। তাহলে এখানে হচ্ছে শেষ। আচ্ছা, একটা এমসিকিউ দেখলাম যে মৌলের প্রোটন সংখ্যা এত, ভর সংখ্যা এত, কোনটি পরমাণুকে প্রকাশ করা যায়? বলো তো এটা কোনটা হবে? প্রোটন সংখ্যা 111। 111 কি উপরে থাকে না নিচে থাকে প্রোটন সংখ্যাটা? আর ভর সংখ্যা উপরে থাকে নিচে থাকে? বাম পাশে উপরে নিচে কোনটা থাকে? বলো 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 বলো। এটা হবে কত? এই যে এটা। ভর সংখ্যা থাকবে হচ্ছে উপরে, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা থাকবে কত? নিচে থাকবে। ঠিক আছে? সো অনেক কোশ্চেন করা যায় অনেক বিভিন্ন কৌশলে। আচ্ছা, তারপর এখানে কি বলছে? এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? প্রতীক অর্থে প্রচলিত কোনো মৌলিক নয়। আচ্ছা, এখানে শতকরা পরিমাণ দিয়েছে। ও আচ্ছা, এটা তোমাকে ম্যাথ করতে হবে। এটা আমরা পরবর্তী ইতে আলোচনা করব। ম্যাথ করতে হবে, এটা 3 নম্বর লেকচার হবে। পরেরটাও ম্যাথ করতে হবে। এই যে এটা হচ্ছে আমরা পড়ছি, সংকেতটির মৌলের প্রোটন সংখ্যা কত? 13, সঠিক। এই যে 13, সঠিক। ভর সংখ্যা কত? 27, সঠিক। হ্যাঁ সঠিক। ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে যতটা প্রোটন সংখ্যা হবে ততটাই কি হবে? ইলেকট্রন সংখ্যা হবে। তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা 10 না, ইলেকট্রন সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের তো এখানে কিছু দেয় নাই, 3+ বা 2+ 1+ এরকম তো কিছু দেয় নাই। তার মানে যতটা প্রোটন ঠিক ততটাই হবে আমার ইলেকট্রন সংখ্যা। তার মানে ইলেকট্রন সংখ্যা কত? 13 হবে, 10 ভুল। আমার সঠিক উত্তর হচ্ছে ক। আচ্ছা, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ওই মুখস্থ, এটার সাথে কোনো লিঙ্ক নাই। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? মুখস্থ। পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। পটাশিয়াম হচ্ছে কত? 19। তারপর হচ্ছে এন শেলে কয়টা উপশক্তি স্তর থাকে? আচ্ছা, উপশক্তি স্তর আলোচনা করে নেই পরে। ইলেকট্রোমিটার, এটা পরে আলোচনা। এই তো মোটামুটি। এই যে প্রতীক কাকে বলে, পারমাণবিক সংখ্যা কাকে বলে, পারমাণবিক সংখ্যা আলোচনা করছি না? হ্যাঁ আলোচনা করছি তো। পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা পারি। তারপর দুটি মৌলের মধ্যে এই যে দেখো, এটা আলোচনা করছি। এটা প্রতীকী অর্থে এক্সওয়াই বলছে। পরমাণু দুটির নিউক্লিয়ন সংখ্যা বা নিউক্লিয়াসের সংখ্যা, মানে নিউক্লিয়ন সংখ্যা মানে ভর সংখ্যা আর কি, মানে নিউক্লিয়াস যা থাকে ওইটার সংখ্যা সমান।
কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, ব্যাখ্যা করো। ওই যে তোমার হচ্ছে কি ব্যাখ্যা করতে হবে, সমান কোনটা বলছে, নিউট্রন সংখ্যা সমান, তাহলে এটা হচ্ছে কি আইসু বার ভর সংখ্যা সমান। ওই যে 64 64 ভর সংখ্যা সমান, আইসু বার নিউটন সংখ্যা ভিন্ন, 64 থেকে 29 বিয়োগ দিবা, 64 থেকে 30 বিয়োগ দিবা, দুইটা মান ভিন্ন, নিউটন সংখ্যা ভিন্ন, কারণ হচ্ছে এরা পরস্পরের কি আইসু বার। আইসু বারের সংজ্ঞা দিয়া তারপরে দুইটা লিখবা, তারপর পার্থক্য বের করবা, দেন হচ্ছে বলবা এই দুইটা পরস্পরের আইসু বারের কারণে এরা হচ্ছে পরস্পরের কি নিউক্লিয় সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন, ব্যাখ্যা করে দিবা এভাবে শেষ। তারপরে এখানে হচ্ছে পরমাণুতে কখন বর্ণালী সৃষ্টি হয়, আচ্ছা এটাও পরবর্তী আলোচনা। দেখো আমার লেকচারটা করলে তোমার হচ্ছে গাইডও কিনা লাগবে না, তুমি যদি নোট করে রাখতে পারো সবগুলো ব্যাখ্যা তুমি নিজে থেকেই লিখতে পারবা। মূল কথাগুলো আমি বলে দিচ্ছি, এই তো, আর কোনো সমস্যা হবে না। মানে এখন আমরা সেকেন্ড লেকচার শুরু করব, আর হচ্ছে প্রথম লেকচারটা এখানেই শেষ করা হলো। ফাইন।